লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ আজকের এই মোটিভেশন সেশন পরিচালনা করবেন। অত্যন্ত সুপরিচিত মুখ, সেনাবাহিনীর প্রাক্তন চৌকস অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সরোয়ার আহমেদ, এনডিসি পিএসি অব, প্রাক্তন প্রেসিডেন্ট আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ আইএসএসবি এবং প্রাক্তন রেজিস্ট্রার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি। স্যারের অনুমতিক্রমে আমি আজকের এই সেশন শুরু করার অনুমতি প্রার্থনা করছি। স্যার। ইয়েস প্লিজ। থ্যাংক ইউ স্যার। সবার শুরুতেই আমি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ স্যারকে সভা শুরুর প্রারম্ভের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাননীয় অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। স্যার, আমি একটু আপনার অনুমতিক্রমে 1 মিনিট কথা বলতে চাই। ইয়েস প্লিজ। জি স্যার। ধন্যবাদ স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব বেশি সময় নিব না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব, কারণ আমার কথা দিয়ে সময় নষ্ট না করে আমরা স্যারের কাছ থেকেই শুনবো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা আজকে যে সেশনটা রেখেছি সেটা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের একজন স্বনামধন্য অফিসার, যার সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। তোমরা শুনেছো ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সরোয়ার আহমেদ স্যার। স্যার সম্পর্কে স্যারের জীবন থেকেই যেহেতু স্যার কথা বলবেন, তোমরা অনেক কিছুই জেনে যাবে এই প্রেজেন্টেশনের মাধ্যমেই। আমি শুধু 2-1টি কথা বলতে চাই। স্যার সুদীর্ঘ 35 বছর অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং তার এমন কোনো ক্যাপাসিটি নেই যে ক্যাপাসিটিতে তিনি চাকরি করেননি। সর্বশেষ তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের রেজিস্ট্রার হিসাবে সেখান থেকে অবসরে যান। তোমরা জানো যে তিনি আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ, যাকে আমরা বলি আইএসএসবি, তার প্রেসিডেন্ট ছিলেন। অত্যন্ত গৌরবের একটি বিষয়। তো তোমাদেরকে শুধু বলতে চাই যে আজকে স্যার যখন কথা বলবেন, তোমরা তোমাদের মাইক্রোফোনটা অফ রাখবে, মনোযোগ দিয়ে স্যারের কথাগুলি শুনবে। স্যারের জীবন কাহিনী শোনার মাধ্যমে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে মানুষের সফলতার জন্য তার ইচ্ছা শক্তি কিভাবে তাকে তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। তো আমি আশা করছি, আমরা এর আগেও আরো 2টা সেশন করেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমরা যদি এর মাধ্যমে নিজেদের স্বপ্নের বাস্তবায়নের পথ খুঁজে পাও, তাহলে আমাদের যে আজকের যে সেশন সেটার সার্থকতা, সেই জায়গায় আমাদের সার্থকতা। আমি আশা করছি তোমরা স্যারের বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে শুনবে এবং তারপর যখন তোমাদেরকে শুধুমাত্র স্যারের সেশনের পরেই তোমাদেরকে সময় দেওয়া হবে, সেখানে তোমরা মন খুলে কথা বলবে। স্যারের কাছ থেকে যে কোনো কিছু জানতে চাও, তোমাদের পড়াশোনার ব্যাপারে, তোমাদের ক্যারিয়ার পারসুয়েশনের ব্যাপারে, যে কোনো কিছুই তোমরা মন খুলে স্যারের সাথে কথা বলবে। আমি আশা করছি তোমরা প্রস্তুত আছো। আমি আর কথা বাড়াচ্ছি না, স্যার আপনি দয়া করে যদি ফ্লোর নিয়ে নেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Thank you so much, Colonel Hafiz Mohammad Junaid Ahmed, the principal of the great college, Bir Shrestha Munshi Abdur Rahman Public College. And thanks to the Vice President, Vice Principal, Mr. Mohammad Ghulam Sarwar Hussain. And thanks to the teachers, those who are very kind to remain present tonight with me. And thanks to the students for attending this session. It's my great honor and privilege to attend this session. I'm really grateful to the principal and other teachers of this institution. তো এখানে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমার বক্তৃতার প্রারম্ভে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের 1971-এর যে আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা পার্টিসিপেট করেছে, এই মুক্তিযোদ্ধারা যারা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছে, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই প্রতিষ্ঠানের যার নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহমান, ওনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। তো এই সেশনটার মধ্যে একটাই শুধু প্রবলেম, যেটা হচ্ছে আমি ওয়ান সাইডেড কথা বলি, ইন্টারেক্টিভ না। আমি কারোর চেহারা দেখতে পাচ্ছি না, সুতরাং আমি একতরফা কথা বলে যাব 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 5-10 মিনিটের মতো।
and you have to bear with me kindly. তো আমার এই লেকচারটা আমার জীবন থেকে নেয়া, এটার নাম হচ্ছে এ জার্নি টু এ বিউটিফুল লাইফ। আমি 2010 এবং 11-তে তোমরা শুনেছো যে আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড বা আইএসএসবি। তো তখন আমাদের ইনটেকটা একটু কমে যাচ্ছিল মিলিটারিতে। So I started to go to different schools, colleges and universities to motivate the younger generation to join the military. So after my retirement in 2016, I have started to still continue with my same sessions. I go to different universities, different colleges and schools, and also to different corporate bodies to motivate the younger generation. তো ওখানে অনেকে হয়তো বা আমি ক্যারিয়ার গ্রুমিং এর ব্যাপারে কথা বলি, মিলিটারিতে আসার জন্য কথা বলি। তো এই কথাগুলো শুধু যারা আজকের এই সেশনে অ্যাটেন্ড করছো, some of you would be interested to join the military, some of you may not, but it will help all of you to make up your mind how to set your goals and drive for it. Okay, so আমি আমার জীবন থেকে নেয়া আমার এই গল্পগুলো বলবো, এবং এটা হচ্ছে আমার এই সেশনটার নাম হচ্ছে এ জার্নি টু এ বিউটিফুল লাইফ। আমি অ্যাকচুয়ালি কোথায় ছিলাম, কোথায় বড় হয়েছি, কিভাবে এই জায়গায় আসলাম, সেটাই আমি একটা বর্ণনা করি। এবং আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও খুব বেশি টপিক আপলোড করিনি। এটা মির্জা বাকের নামে, MIRZABAKER। তোমরা যদি এই ইউটিউবে ঢুকো তাহলে আমার একটা শর্টার ফর্মে আমার একটা মোটিভেশনাল স্পিচ আছে ফর অ্যাবাউট 32 মিনিটস, আর একটা গুজব নিয়ে আমি কথা বলেছি 8-9 মিনিটের মতো, এয়ার পলিউশন নিয়ে কথা বলেছি প্রায় 14 মিনিটের মতো। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান জাস্ট গেট ইনটু ইট এন্ড জাস্ট হ্যাভ এ লুক অন ইট। সো আমি আর কথা না বাড়িয়ে আমার সেশন বিগিন করতে চাচ্ছি। প্রথমেই আমি পরিচিতি করাতে চাই আমার ফ্যামিলির সাথে। আমি বড় হয়েছি কুমিল্লা শহরে, দক্ষিণ ঠাকুরপাড়া একটা জায়গার নাম, সেখানে। তো আজকাল তো আমাদের দেখা যায় যে ফ্যামিলি গুলো অনেক ছোট ছোট ফ্যামিলি, প্রায় এটাকে বলি আমি নিউক্লিয়াস ফ্যামিলি। 3 থেকে 4 জনের বেশি হয় না সাধারণত। বাবা মা, খুব বেশি হলে 1-2 ভাই বোন, 4 জন 5 জন নিয়ে একটা ফ্যামিলিতে দাঁড়িয়েছি আমরা। কিন্তু আমাদের ছোটবেলাটা কেটেছে একটা বিশাল বড় একটা ফ্যামিলিতে, 51ভুক্ত ফ্যামিলিতে ছিলাম আমি, এবং ওখানেই বড় হয়েছি। প্রায় 25 জন ছিলাম আমরা একটা ফ্যামিলিতে, বিশাল ব্যাপার। তো আমার দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন সবাই মিলে 25 জন, বিশাল বড় আমাদের বাড়ি, এখনো কুমিল্লাতে আছে। তো আর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগ দিয়ে গ্রাম থেকে অনেক স্টুডেন্টরা চলে আসতো পরীক্ষার সময়, সেন্টারগুলো থাকতো কুমিল্লা শহরে। ওরা চলে আসলে প্রায় দেখা যেত 40-50 জন হয়ে গেছে আমাদের বাড়িতে, অ্যাকোমোডেট করার মতো স্পেস ছিল আমাদের বাসায়। তো এত বড় একটা ফ্যামিলিতে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না আমাদের, কোথায় যে আমরা কে কোথায় কখন খাচ্ছি, কখন স্কুলে যাচ্ছি, কখন কি করছি, এটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়া খুব ডিফিকাল্ট ছিল। আর এখানে যে ছবিটা দেখছো, এখানে উপবিষ্ট আছে একদম মাঝখানে উপরে আমার দাদা। উনি অনেক আগের একজন গ্রাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, প্রথম দিককার গ্রাজুয়েট, উনি 1926-27 এর দিক হবে বোধহয়। এবং উনি আর অন্য কোনো প্রফেশন চুজ করেননি, হি ওয়াজ এ টিচার অল থ্রু হিজ লাইফ। এবং এই প্রফেশনটা উনি খুব পছন্দ করতেন, এবং খুব রেসপেক্টেবল একটা প্রফেশন ছিল সেই সময়, এখনো আছে আমি বিশ্বাস করি। আমি টিচারদের অনেক সম্মান করি। আর আমার দাদার পাশে আমার দাদিমা। আমার দাদা বেঁচে ছিলেন অনেক দিন, 104 years, and he expired in 1990. আমার দাদিমা মরে গেছেন আরো আগে, 1976 এ। আর উপরের সারিতে যারা বসে আছেন, আমার বাবা, আমার দাদার পাশে, আর 2 চাচা, এখন কেউ বেঁচে নেই। আর নিচের সারিতে বসে আছে মাঝখানে আমার মা, উনিও চলে গেছেন 2015 এ। আর দুদিকে আমার চাচিমা বসে আছেন, আর 4 জন বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে, এরা 4 জনই আমার ভাই। আর 5 জন ভাই আমরা, ইনফ্যাক্ট আমাদের বোন নেই। তো এই 5 জনের মধ্যে আমি হচ্ছে 2 নম্বর। আর ইউ আন্ডারস্ট্যান্ড, 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে দুষ্ট, এবং আমার দুষ্টুমি ছিল একেবারে রেকর্ড করার মতো দুষ্টুমি আর কি। বাকি 4 ভাই ওরা ভালো ছিল, ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু আমি ছিলাম একেবারে বাউন্ডেলে, পড়াশোনা করিনি ছোটবেলা থেকে। তো অনেকের হয়তো মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, পড়াশোনা না করলে আপনি এই জায়গায় কিভাবে আসলেন? এই টেনে টেনে, এই ধাক্কা খেয়ে খেয়ে এসছি আর কি। আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না আর কি। তো দেখি আরো আমার ফ্যামিলি পিকচার আরো কিছু আছে। এখানে আমার বাবা মা বিয়ের পরপর, আর এখানে তখনও আমার 5 নম্বর ভাইটা জন্মায়নি, দাঁড়িয়ে আছে যে মাঝখানে, এটা আমার বড় ভাই। আর ডান দিকে আমি, আর আমার আরো 2 ভাই।
আর এখানে আমরা স্যার স্ক্রিন তো শেয়ার হয় না স্যার, কি স্ক্রিন স্ক্রিনটা তো দেখা দেখা যায় না স্যার। স্যার না ও স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্ক্রিনটা, ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। স্যার দেখা যাচ্ছে, এটা অল ওখানে কোনো প্রবলেম আছে, দেখা যাচ্ছে স্যার। স্যার কন্টিনিউ করেন প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর এখানে দেখা যাচ্ছে 3 মাস্কেটিয়ার্স, আমরা 3 ভাই, বড় ভাই সাইকেল চালাচ্ছে, ওর সাথে বসে আছে আমরা ভাইরা। আর এখানে চেয়ারে উপবিষ্ট আমি, এবং আমার কোলে বসে আছে আমার একদম ছোট ভাইটা। ইন্টারেস্টিং। তো আমি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছি, রিটায়ারও করেছি, আর কোলে যে ভাইটা সেও আর্মিতে জয়েন করেছে, হি ইজ এ মেজর নাও। তো একটা ব্রিগেডিয়ার জেনারেলের কোলে একটা মেজর বসে আছে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এবং এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট ভাই, সে র্যাবে এখন আছে বলে ও দাঁড়িয়ে রেখেছে আর কি, কাভার পোস্টিং মনে হয়। তো ড্রিম জয়েনিং দ্য আর্ম ফোর্সেস, আমার কোনো সময় মিলিটারিতে আমি জয়েন করব, বললাম তো আমার জীবনে কোনো গোল ছিল না, এবং আমার কাজ ছিল শুধু খেলাধুলা করা আর দুষ্টুমি করা। আমাদের পাড়ার ছেলেপেলেদেরকে নিয়ে আমরা চলে যেতাম ফুটবল খেলতে, একদম আর্লি ইন দ্য মর্নিং এ। আমার দক্ষিণ ঠাকুরপাড়া থেকে আমাদের এয়ারপোর্ট ছিল, যাওয়া আসা প্রায় 6 কিলোমিটার, ওখানে যেয়ে ফুটবল খেলে তারপরে ফিরতাম। আর স্কুলে যাওয়ার পথে তো যত কিছু ছিল, রাস্তার আশেপাশে যত অ্যাক্টিভিটিস হতো হকারদের, সব অ্যাক্টিভিটিস দেখতাম। এবং আমার বাবা ছিলেন ব্যবসায়ী, আমাদের একটা ডিপার্টমেন্টের সব ছিল, কোল্ড স্টোরেজ ছিল, আমাদের একটা স্টুডিও ছিল, এবং আরো ব্যবসা ছিল। তো আমার বাবা চিন্তা করতেন যে 5 ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত ব্যবসার মধ্যে রাখতে হবে। তো বাবা যেহেতু দেখলো যে বাকি 4টা ছেলে পড়াশোনা করে কিন্তু আমি পড়াশোনা করি না, তো আব্বা আমাকে বললো যে ঠিক আছে তুই আমার সাথে থাক, ব্যবসা করবি। তো আব্বার স্কুলে না যে প্রায়ই আমি আব্বার ওই যে ডিপার্টমেন্টের সবাই বসতাম, সময় ওখানে কাটাতাম, স্কুলে যেতাম না। তা আম্মা জানতো যে আমি স্কুলে যাই, কিন্তু আসলে যেতাম না। তো রেজাল্টও খুবই খারাপ হচ্ছিল। তো আম্মা বলতো যে তুই কি করস, আমি খোঁজ খবর নিয়ে দেখি। পরে দেখলো যে আমি দোকানে বসে থাকি। তো আমি ক্লাসগুলো কিভাবে পেরোলাম আমি জানি না। তো আমার আম্মা বোধহয় টিচারদের সাথে ম্যানেজ ট্যানেজ করে কোনো রকমে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আমাকে পার করে দিত ক্লাসগুলো। তো এইভাবে আমি সময় কাটাচ্ছিলাম। তো এসএসসি পরীক্ষার আগ দিয়ে আমার আম্মা খুব কাঁদতে শুরু করলো যে বাবা তুই অন্তত এসএসসি পাস করতে এলে চলবে, আমার আর পড়াশোনা চাই না তোর কাছে, দ্যাট ইজ গুড এনাফ, এসএসসি পাস করলে আমি খুশি। তো আম্মার কথায় আমি প্রিপারেশন নিয়ে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম, এবং রেজাল্ট একেবারে ভালো হলো না, 10-2 আমি এসএসসি পাস করলাম। পাস করার পরে তো আমি একদম ফ্রি, এখন আরো বাবার সাথে ব্যবসায় জড়িয়ে গেলাম। তা আম্মা নাছর বান্দা, আম্মা বলে যে না তোকে ভর্তি হতে হবে কলেজে, আমাকে ভর্তি করে দিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমাদের ভিক্টোরিয়া কলেজ বিশাল বড় একটা কলেজ, আমাদের কলেজের স্টুডেন্ট এক একটা সেকশনে থাকতো প্রায় 3 থেকে 400। তা আমি করতাম কি একদম লাস্ট বেঞ্চে বসতাম, বসে ওই ইয়েস স্যার ইয়েস ম্যাডাম প্রেজেন্সটা দিয়ে হামাগুড়ি দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতাম। বেরিয়ে যেয়ে আমাদের কমন রুম ছিল, ওই কমন রুমের ভিতরে দাবা খেলা, তারপরে টেবিল টেনিস খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলো খেলতাম। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আবার ক্যারাম বোর্ড চ্যাম্পিয়নও ছিলাম। যত রকমের খেলাধুলা সবগুলোর সাথে আমি ইন্টারেস্টেড ছিলাম। আর কলেজে থাকতে আরেকটা কাজ করতাম, মঞ্চে অভিনয় করতাম। সেই সময় আমি অভিনয় করেছি আনোয়ার হোসেনের সাথে, আনোয়ারা, মঞ্জু দত্ত এবং মৌসুমীর সাথে। এই কালের মৌসুমী না, এই কালের নায়িকা মৌসুমীকে তোমরা সবাই চিনো। আমাদের সময় একজন নায়িকা মৌসুমী ছিল, সে কয়েকটা ছবিতে অভিনয় করে আর করেনি, তো ওই অভিনয় করতাম। তো এইভাবে আমার দিন কাটছিল। তো আবার যখন এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আবার আম্মা আমার কাছে আসলো, রিকোয়েস্ট করলো যে বাবা তুই অন্তত এইচএসসিটা পাস কর, তাহলে আর পড়াশোনার জন্য চাপ দেবো না। তো এসএসসির জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে তাও রেজাল্ট ভালো হলো না, কোনো রকমে পাস করলাম। পাস করার পরে তো এবার ফ্রি টোটালি, আব্বার সাথে জয়েন করে গেলাম বিজনেসে। কিন্তু আম্মা খুব কান্নাকাটি করতো আমাকে নিয়ে যে আমি চাই না তুই তোর বাবার ব্যবসায় থাক, কেননা আমি তোর বাবাকে কোনো সময় পাইনি, তোর বাবা সকালে চলে যেত আর মাঝ রাতে ফিরে আসতো, সেটা এই লাইফটা আমি চাই না। তো আমার দাদা অনেক পত্রিকা পড়তেন। তো দাদা আমাকে বললো যে তোমার জন্য তো আর ব্যবসা করাও ঠিক হবে না, আর পড়াশোনা তো তোমার দ্বারা হবে না, তুমি যে স্টুডেন্ট, তুমি একটা কাজ করো, তুমি মিলিটারিতে চলে যাও অফিসার র্যাঙ্কে, 5th BMA লং কোর্সে অ্যাপ্লাই করো, অ্যাডভার্টাইজমেন্ট এসছে পত্রিকাতে। আমি দাদা আমার পক্ষে তো মিলিটারি অফিসার হওয়া ইম্পসিবল, কারণ আমি একটা ইংরেজি শব্দ বলতে পারি না। আর আমাদের কুমিল্লা শহরে একটা প্রথা ছিল, আমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ ইংরেজিতে 1-2টা শব্দও বলতো, সবাই বলতো ওই পোস্টপাস দেখায়। ওই পোস্টপাস দেখানোর ভয়ে একটা শব্দ বলতাম না ইংরেজিতে। এটা একটা দুর্বলতা ছিল, বিশাল দুর্বলতা আমাদের। তো আমি তখন দেখতাম আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিটা তখন কুমিল্লায় ছিল, তখনও ভাটিয়ারি চিরঙে যায়নি।
তো কুমিল্লা থেকে ক্যাডেটরা উইকেন্ডে বেড়াতে আসতো শহরে, এবং দেখতাম যে ওরা খই ফুটার মতো ইংরেজি বলতো। আমরা হা করে তাকিয়ে থাকতাম এই ক্যাডেটদের দিকে, ও মাই গড, কিভাবে বাংলাদেশি এই ছেলেরা এত সুন্দর করে কিভাবে ইংরেজিতে কথা বলে। তো আমার ইংরেজির দৌড় এতই খারাপ ছিল, সেটা একটা প্রমাণ হচ্ছে ঢাকা শহর থেকে একটা ইয়াং ছেলে আমাদের বয়সী, সে কুমিল্লাতে এসেছিল বেড়াতে আমাদের পাড়ায়। তো ওর সাথে যখন আমরা দুষ্টামি করছিলাম তখন ও বললো যে প্লিজ প্লিজ ডোন্ট টাচ মি। তো আমরা বললাম যে কি ব্যাপার, সে গালি দিচ্ছে কেন আমাদেরকে, ওর সাথে দুষ্টামি করলাম, সে আমাদেরকে গালি দিল। তো আমরা ওকে বললাম যে বেটা, আমরা এটা জানি না ইংরেজি, আমার দাদা তো ইংরেজি জানে, চল আমার দাদার কাছে চল, আমার দাদার কাছে নিয়ে যাই তোকে। তো ধরে নিয়ে গেলাম আমার দাদার কাছে। দাদা দেখেন এই ছেলেটা আমাদেরকে গালি দিচ্ছে। তো কি বলে গালি দিয়েছে তোমাকে? বলে যে প্লিজ প্লিজ ডোন্ট টাচ মি। বললাম সে তো গালি দেয়নি, সে তো বলেছে অনুগ্রহপূর্বক আমাকে ছুবে না। তো আমরা ওকে বললাম বেটা তুই তো বললেই পারতি, ছুঁইস না, তাহলে তুই তো পুষ্পাজ মালিক কেন? তো এই ছিল এই আমার ইংরেজির দৌড়। এই দৌড় নিয়ে আমি মিলিটারিতে অফিসার হিসেবে জয়েন করবো, ইট ওয়াজ ইম্পসিবল অন মাই পার্ট। তো পরীক্ষা দেওয়া শুরু করলাম। প্রথমে ছিল রিটেনে বোধ হয় কোন রকমে থ্রু হয়ে গেছি কেমন জানি না। পরে গেলাম ইন্টারভিউতে, কুমিল্লা ক্যান্টনমেন্টে ইন্টারভিউটা হয়েছিল। আমি এখন বুঝতে পারছি যে প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড ওয়াজ এ ব্রিগেডিয়ার জেনারেল, আর সাথে আরো 4 জন ছিল। তো আমি যখন দরজায় দাঁড়ালাম আমাকে বলো যে ইয়েস ইয়াং ম্যান, গেট ইন, সিট ডাউন, হোয়াটস ইউর নেম। ইংরেজিতে সব প্রশ্ন করতে শুরু করলো। তাই বললাম স্যার কিছু মনে করেন না, আমি তো স্যার কোনো ইংরেজি বুঝি না, একটা ইংরেজি আমি বলতে পারবো না, কাইন্ডলি স্যার আমাকে যদি অ্যালাউ করেন আমি বাংলায় উত্তর দিতে চাই। তো প্রেসিডেন্ট খুব অবাক হলো যে তোমার মতো এরকম ক্যান্ডিডেট তো দেখিনি যে নাকি একটাও ইংরেজি বলতে পারে না, তো হাউ ক্যান ইউ থিঙ্ক অফ বিকেম অ্যান অফিসার। তো আমি জানি না কিভাবে আমাকে থ্রু করে দিল। দেখতে দেখতে বোধহয় অতটা খারাপ ছিলাম না, তো ভাবলো বোধহয় সে তো কনফার্ম বাদ পড়বে আইএসএসবি থেকে ঘুরে আসো। তো থ্রু করে দিল। তারপরে প্রিলিমিনারি মেডিকেল সেটা তো থ্রু হলাম, এরপর চলে গেলাম আইএসএসবি তে। তো এখন আইএসএসবি তে যে করার জন্য আসলাম ঢাকায়। তো ঢাকায় তেমন আত্মীয় স্বজন ছিল না, উঠলাম যে বকশীবাজারে ঢাকা মেডিকেল কলেজের একটা হোস্টেল আছে, ওখানে আমার একটা ক্লাসমেট ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেলে, ওর রুমে উঠলাম। সে আবার খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো আমি ওকে বললাম যে ভাই তুমি আমাকে একটু বুঝাও তো আইএসএসবি তে কি কি হয়। তো বলে যে তুমি একটা আইকিউর বই কিনে নিয়ে আসো নিউ মার্কেট থেকে, আর একটা জেনারেল নলেজের বই কিনে নিয়ে আসো, আর 2টা ম্যাপ কিনে নিয়ে আসো, একটা বাংলাদেশের ম্যাপ আর একটা ওয়ার্ল্ড ম্যাপ। তো তাই করলাম। ফিরে আসার পরে সে আমাকে পড়াতে শুরু করলো, বলে সেন্টেন্স মেকিং দিয়ে শুরু করি। আচ্ছা তুমি বলো তো ব্লাড দিয়ে কি রচনা করা যায়। আমি বলতে পারলাম যে ব্লাড রেড, অতটুকুই বলেছি। তো বলে যে না, এটা দিয়ে তো কোনো সেন্টেন্স মেকিং হলো না, তোমাকে বলতে ব্লাড ইজ রেড। আর তুমি যদি ব্লাড ইজ রেড বলো তাহলে এটার সাইকোলজিক্যাল মিনিং অনেক কম, তোমাকে বলতে হবে আই ক্যান স্যাক্রিফাইস ব্লাড ফর দ্য নেশন। তো আমি অবাক, স্যাক্রিফাইস মানে তো জানি না। আমি ওর জিজ্ঞেস করলাম ভাই স্যাক্রিফাইসটা মানে কি। ও খুব হাসলো যে তুমি স্যাক্রিফাইস যদি না জানো তাহলে কিভাবে তুমি থ্রু হবা। তো সে অনেক কষ্ট করে আমাকে 200টা সেন্টেন্স মেকিং করে দিল সাইকোলজিক্যাল মিনিং দিয়ে। এগুলা একেবারে বসে বসে মুখস্থ করলাম। এছাড়াও কিভাবে হেজি পিকচার থাকে, কিভাবে এগুলো ডিসক্রিপশন দিতে হয়, এগুলো সে আমাকে শেখালো, আর অনেক কিছু সে আমাকে পড়িয়ে দিল। আর ওই জেনারেল নলেজ বই থেকে আমি পুরোটা বই পড়লাম, কোথায় কোথায় কোন দেশ কোথায় অবস্থিত, কি কি ঘটনাবলী সব পড়লাম। আর ম্যাপটা স্টাডি করলাম, বাংলাদেশের ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ স্টাডি করলাম। তো এগুলো করে আমি আইএসএসবি তে গেলাম। তো আইএসএসবি তে যে কিভাবে থ্রু হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে 30 বছর চাকরি করার পরে যখন আইএসএসবির প্রেসিডেন্ট হয়ে গেলাম, তখন আমি আমার ডোসিয়ার খুলে আমার চোখ অনেক বড় হয়ে গেল যে এইভাবেই বোধ আমি সিলেকশনটা পেয়েছিলাম। ইট ওয়াজ ভেরি পুর স্টেট অফ মাই রেজাল্ট ইন আইএসএসবি। আমি ডেপুটি প্রেসিডেন্টের কাছে থ্রু হয়নি, আমি সাইকোলজিস্টের কাছে বেয়ারলি টেনে টুনে কোন রকম আমাকে থ্রু করেছে। আমি জিটিউর কাছে মোটামুটি ভাবে borderline case হিসেবে থ্রু হয়েছে। ওভারঅল my performance was very poor, but I was somehow selected in the military. So সিলেকশন পেয়ে আমি চলে গিয়েছিলাম বিএমএ তে, এবং বিএমএ তে যাওয়ার পরে ফার্স্ট ডে তে আমি যখন বাস থেকে নামলাম, আমার সাথে একটা সুটকেস ছিল বড় আর একটা হ্যান্ডব্যাগ ছিল। দুটো নিয়ে নামার সাথে সাথেই সিনিয়ররা এসে আমাকে প্রশ্ন করতে শুরু করলো ইংরেজিতে, আর আমি উত্তর দিচ্ছিলাম এজ ইউজুয়াল বাংলায়। তো তখন ওরা বলে যে এটা বাঙ্গাল পাওয়া গেছে বিএমএ তে, এবং অনেক সিনিয়র তখন জড়ো হয়ে গেল। জড়ো হয়ে আমাকে ওখান থেকে এই সুটকেসটা এবং হ্যান্ডব্যাগটা আমার কাঁধে তুলে দিয়ে বলে যে তুমি ফ্রক জাম্প করে ডরমেটরি পর্যন্ত যাও। তো ডরমেটরি ছিল হাফ এ মাইল দূরে। ওখানে যে যখন পৌঁছলাম তখন আমি একেবারে হাল ছেড়ে দিয়েছি, লাশের মতো শুয়ে গেছে রাস্তার উপরে, এত খারাপ অবস্থা ছিল। এবং হোল নাইট আমার উপরে পানিশমেন্ট চলতে থাকলো,
এবং ইট কন্টিনিউড ফর এ লং টাইম। ব্যাচ বাই ব্যাচ সিনিয়ররা এসে আমাকে পানিশমেন্ট দিত, এই বাঙ্গাল এই ক্যাডেটটাকে। তো আমার আরো সবচেয়ে বেশি সমস্যা হতো আমাদের ফার্স্ট টার্মে আমাদের এক্সটেম্পোর স্পিচ বা উপস্থিত বক্তৃতা দেওয়ার একটা ক্লাস থাকতো ফর অ্যাবাউট 40 মিনিটস, গ্রুপ ডিসকাশনের ক্লাস থাকতো ইংরেজি এবং বাংলায়। তো এই ক্লাসে আমার অবস্থা ছিল খুবই খারাপ। তো ক্যাপ্টেন বেগ ছিল আমাদের সাথে, দিতেন ইনস্ট্রাক্টর। সাবসিকুয়েন্টলি হি রিটায়ার্ড এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ফ্রম আর্মি এডুকেশন কোর। তো উনি বলতো, বাকের দিস ইজ ইউর টার্ন, ইউ talk about 3 minutes on this particular issue, এই সাবজেক্ট নিয়ে তুমি কথা বলবে, গো টু দা বিহাইন্ড দ্য লেকচার্ন। তা আমি যে লেকচার্নের পিছনে একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকতাম, একটা কথা বলতে পারতাম না। তো ক্যাপ্টেন বেগ বলতো যে ঠিক আছে, তোমার পক্ষে তো বক্তৃতা দেওয়া সম্ভব না, তুমি ক্লাসের পিছনে চলে যাও, যে পাটা উপরে দিয়ে হাতটা নিচে দিয়ে থাকো, এটাকে বলে লং আর্ম পজিশন। তোমরা আজকে রাত্রে সবাই ট্রাই করবে এই লং আর্ম পজিশনে তোমরা কতক্ষণ থাকতে পারো, পরে আমাকে ফিডব্যাক দিও। আমার মনে হয় না তোমরা 1 থেকে 2 মিনিটের বেশি থাকতে পারবে, কিন্তু আই ওয়াজ ফিজিক্যালি ভেরি স্ট্রং। আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত থাকতে পারতাম। থাকার পরে ধুপ করে আমার পাটা নিচে পড়তো। পড়ার সাথে সাথে ক্যাপ্টেন ব্যাগ বলতো, ঠিক আছে বাকে তুমি আসো, আবার বক্তৃতা দিয়ে যাও। তাই বলতো, না স্যার আমার এই পজিশনটাই ভালো। তো এইভাবে আমার চলতে থাকলো, এবং প্রত্যেকদিন যখন এই ক্লাসটা থাকতো আমাকে আর জিজ্ঞেস করা লাগতো না। আমি ক্লাসের পিছন দিক দিয়ে যে আস্তে করে পা উপরে দিয়ে হাত নিচে দিয়ে আমি লং আর্ম পজিশনে থাকতাম। ওইটাই ছিল আমার নর্মাল পজিশন ইন দ্য ক্লাস। তো এইভাবে কন্টিনিউ করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি আর বিএমএ তে বোধহয় টিকবো না, কেননা এই পারফরমেন্স নিয়ে আমি উইথড্রন হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমার। তো বিএমএ তে 4টা টার্ম, 6 মাস করে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এবং ফোর্থ টার্ম। তো আমি যখন আইসিসবি করি, আমরা 64 ক্যাডেটস গিয়েছিলাম, পার্টিসিপেন্ট গিয়েছিলাম আইসিসবি করতে। 64 এর মধ্যে আমরা 2 জন শুধু টিকেছিলাম। তা আমার সাথে যে আরেকজন ছিল, হি ইজ ভেরি স্মার্ট, হি ইজ ফ্রম ঢাকা, খুব সুন্দর ইংরেজি বলতো, কিন্তু ফিজিক্যালি সে একটু উইক ছিল। তো আমি ছিলাম ফিজিক্যালি খুবই স্ট্রং। তোর সাথে একটা ট্রেড করলাম, দোস্ত তোকে আমি ফিজিক্যালি ফিট করাবো এবং তোকে মাইল টেস্টে পাস করার জন্য পিছ থেকে তোকে আমি ধাক্কাবো, আর তুই আমাকে ইংরেজি শিখাবে। তো ঠিক আছে, তো সে আমাকে ইংরেজি শেখাতে শুরু করলো। আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, এইভাবে 1টা 2টা করে ইংরেজি শিখতে লিখতে শুরু করলাম। আর ফার্স্ট টার্মে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা ছিল আমাদের ফার্স্ট টার্মে দেখা হতো, সেটা হলো কারেজ। তো কারেজ দেখানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ছিল যে বক্সিং। বক্সিং কম্পিটিশনে যারা ভালো করতো ওরা কারেজিয়াস হিসেবে ট্রিটেড হতো। তো বক্সিং এ আল্লাহর রহমতে আই ওয়াজ ভেরি গুড, এবং আমার যে অপোনেন্ট ছিল সেই অপোনেন্টকে আমার ধরাশায়ী করতে আমার লেগেছিল 15 থেকে 20 সেকেন্ড। ইজ এ ট্রাইবাল, আমারই ব্যাচম্যান, আমার থেকে 2 ইঞ্চি লম্বা ছিল এবং 6 পাউন্ডস বেশি ছিল ওজনে আমার চাইতে, বাট ওকে ধরাশায়ী করতে আমার একটু ব্যাক পেতে হয়নি। সো এই বক্সিং দিয়ে আর ফিজিক্যালি ভালো ছিলাম বলে কোন রকমে আমি ফার্স্ট টার্ম ক্রস করে সেকেন্ড টার্মে উঠে গেলাম। সেকেন্ড টার্মে ওঠার পরে আমি রিয়েলাইজ করলাম যে সবার যদি হাত পা থাকে, আল্লাহ দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, সবই তো দিয়েছে, আমাকে কোনটা দেয়নি আল্লাহ? আল্লাহ তো সবই দিয়েছে আমাকে। সো ওয়াই কান্ট আই improve myself? If they can, definitely I can. So I started trying very hard. এবং আস্তে আস্তে আমার গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করলো, এবং ফাইনালি when I got graduated from BMA, আমার পজিশন, আমরা 91 ক্যাডেটস জয়েন করেছিলাম 5th BMA লং কোর্সে। তো ফাইনালি আমরা পাস আউট হয়েছিলাম 67। এই 67 ক্যাডেটস এর মধ্যে আমার পজিশন ছিল 17th পজিশন নিয়ে আমি বেরিয়েছিলাম। সো আই ফিল এরকম একটা ব্যাক বেঞ্চার হয়ে 17th পজিশন নিয়ে বের হওয়া বিএমএ থেকে, ইট ওয়াজ এ গ্রেট সাকসেস অন মাই পার্ট। তো কমিশন নিয়ে চলে গেলাম প্রথমেই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো খুবই সুন্দর একটা জায়গা ছিল, এখনো খুব সুন্দর, চারিদিকে জঙ্গল ওই জায়গাতে। এবং আমার ফার্স্ট পজিশন ছিল একটা মোটরসাইকেল। মোটরসাইকেল আমার খুবই পছন্দের একটা এটা আমি চালাতে পছন্দ করি, চড়তেও পছন্দ করি। তো এখনো আমার মোটরসাইকেল দেখলে হাত নিষ্পিস করে আমি কখন চালাবো। তো এই জুনিয়র অবস্থায় দিনগুলো কেটেছে আমার খুবই ভালোভাবে। এবং সেই সময় 82-তে আমি টেনিস খেলছি, 82-তে আমি টেনিস চ্যাম্পিয়ন ছিলাম, আমি 82-তে বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ছিলাম। আর ওই ডান দিকে দেখছো যে গিটার বাজাচ্ছি, আমি কোনো সময় শিল্পী ছিলাম না, আমাকে পরিস্থিতি বাধ্য করেছে শিল্পী হওয়ার জন্য। তো একটা ইনসিডেন্ট হয়েছিল যার জন্য আমি এই গিটার শিখতে শুরু করেছিলাম। তো প্রত্যেকটা স্টেশনেই বা প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই
অনেক কালচারাল প্রোগ্রাম হয়, এবং যখন কালচারাল প্রোগ্রাম হয় তখন ওই ক্যান্টনমেন্টে সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার লেডি সাধারণত কালচারাল প্রোগ্রাম গুলো কন্ডাক্ট করেন এবং প্র্যাকটিস চলতে থাকে। একটা কালচারাল প্রোগ্রাম যেদিন হবে তার আগে 15-20 দিন আগে থেকে প্র্যাকটিস সেশন হয়, আর প্র্যাকটিস সেশনে দর্শকের প্রয়োজন হয়। সুতরাং আমি ওই দর্শকের সারিতে বসেছিলাম। তো কোন এক সময় দেখা গেল যে কোরাস সং এর জন্য অনেক গায়ক গায়িকার প্রয়োজন ছিল। তো 9 জন হলো, আর 10 জন খুঁজতে যে ম্যাডাম বললো যে ওই যে বসে আছেন আপনি বাকের ভাই না? জি ম্যাডাম, আমার নাম বাকের। তো আপনি আসেন, স্টেজে আসেন, আপনিও গান করবেন, কোরাস সঙ্গে অ্যাটেন্ড করবেন। আমি বলছি ম্যাডাম আমি তো কোনোদিনও গান গাইনি, তো গান গাওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু লিপসিং করবেন, ঠোঁটটা মিলাবেন তাহলে হয়। তো যখন স্টেজে উঠলাম অনেক নিজের ইচ্ছার বিরুদ্ধে, উঠার পরে আমি যখন গান ধরলাম 9 জন একদিকে আর আমি আরেকদিকে। তো ম্যাডাম খুব রেগে গেলেন, বাকের ভাই আপনার কোনো ধারণা নাই গান সম্পর্কে, স্কেল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, যান যে বসে দর্শকের সারিতে। আবার বললেন ম্যাডাম আমি তো বুঝতে পারছি না আপনি গানের সাথে স্কেলের কি সম্পর্ক, আমি তো বুঝতে পারছি না, স্কেল দিয়ে তো মাপে, তো গানের সাথে স্কেলে কি সম্পর্ক, আপনি স্কেল জানেন না, গান জানেন না, বসে থাকেন যে। তো একটা সিনিয়র অফিসারের কাছে গালি খেলে অতটা খারাপ কোনো সময় লাগেনি আমার, কিন্তু একজন মহিলার কাছে গালি খাবো সেটা একদমই সহ্য করতে পারিনি ওই রাতে। এবং এর কয়েকটা রাত আমি ঘুমাতে পারি নাই, এই লজ্জায় খুব খারাপ লাগছিল আমার কাছে। তবে চিন্তা করলাম যে কিভাবে রিভেঞ্জ নেওয়া যায়, প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। তো একটা মহিলার এগেন্স্টে তার প্রতিশোধ নেওয়া যায় না ইনফ্যাক্ট। তো চিন্তা করলাম নিজেকে কিভাবে ইমপ্রুভ করে কিছু একটা ইনস্ট্রুমেন্ট শিখে কিভাবে এই প্রতিশোধটা নেওয়া যায়। তো ভালো আমি একটা গিটার কিনি। তো গিটার যে কিনবো, শিখবো কোথায়? তো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে যেতে হবে শেখার জন্য গাজীপুরে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটে একজন টিচার ছিলেন, ওনার কাছে 15-30 কিলোমিটার যেতে হবে। তো মোটরসাইকেল চালিয়ে তো আর একা গিটার নিয়ে যাওয়া সম্ভব না। তো আমার সাথে একজন অফিসার ছিল, সে সৈনিক ছিল, সৈনিক থেকে পরে অফিসার হয়েছে, একটু বয়স্ক। তো সে খুব আল্লাহ লোক ছিল। অফিসারের পরেই সে একদম মালখেল্লা পরে থাকতো আর নামাজ পড়তো 5 ওয়াক্ত, যে মসজিদে দাঁড়িয়ে ছিল ওর। তো ওরকে যে বললাম যে ভাই কিছু মনে করো না, তুমি অনেক তো আল্লাহরে ডাকো টাকো, তো মিউজিক টিউজিক শিখবা নাকি, গিটার টিচার শিখবা নাকি? আস্তাগফিরুল্লাহ স্যার, এটা আপনি আমার কি শোনাইলেন? আপনি কি চান স্যার আমি দুজকে চলে যাই? আরে ভাই এত উত্তেজিত হয়ে গেলে কেন? তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নামে একটা কথা আছে দুনিয়াতে, এটা কি শুনছো? হ স্যার শুনছি, দিলে লাভ হবে কি? ভাই তোমার অতটা প্রয়োজন না লাগতে পারে, তুমি যদি গিটারটা শিখো তোমাকে দেখে তোমার বাচ্চারা শিখবে। স্যার আমার বাচ্চারা শিখে কি করবে? আমার বাচ্চাদেরকে আমি মোল্লা বানাবো স্যার, ওরা আমার মতো হুজুর হবে স্যার, কিন্তু আমি চাই না ওরা এই আজে বাজে জিনিস শিখুক স্যার। আমরা বারে ভাই দেখো, আজকাল জীবনে যদি উঠতে চায় তোমার বাচ্চারা উপরের দিকে, mere academic qualification is not enough for your children to get admitted in a good university and fetch a good job. তো বলে স্যার এগুলো দরকার কেমন? হ্যাঁ এগুলো দরকার আছে। ওই কিছুদিন আগে আমি পত্রিকা দেখেছিলাম একটা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যাচ্ছে, রিকোয়ারমেন্ট হচ্ছে 1 নম্বরেই দিয়েছে ক্যান ডু অ্যাটিটিউড থাকতে হবে, হি হ্যাজ টু হ্যাভ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল, তারপর তার স্ট্রং ওয়ার্ক এথিক্স থাকতে হবে, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেক কিছু আছে, কেউ ভালো বক্তৃতা দিতে জানে, কেউ ভালো ছবি আঁকতে জানে, কেউ গান গাইতে জানে, কেউ ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে, কেউ ভলান্টিয়ার হিসেবে কাজ করতে জানে। দিস আর অল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং এগুলো যদি কারোর জানা থাকে তাহলে ভালো কলেজে চান্স পাওয়ার, ইউনিভার্সিটি চান্স পাওয়ার সুযোগ আছে দেশে এবং বাইরে, এবং চাকরির জন্য অনেক সুযোগ করে দেয় মানুষকে। তো সেটা বুঝলো, বুঝার পর ঠিক আছে স্যার আমি রাজি। তো 2টা গিটার কিনলাম। তো উইকেন্ডে 2 দিন চলে যেতাম, আমি চালাতাম মোটরসাইকেল আর 2টা গিটার নিয়ে এসে বসতো। তো এইভাবেই আমরা 1 বছর শিখলাম। তো 1 বছর পরে আরেকটা কালচারাল প্রোগ্রামের প্র্যাকটিস চলছে, তখন কিন্তু আমি দর্শকের সারিতে নই, আমি তখন এই স্টেজে গিটার বাজাচ্ছি। তো ওই ম্যাডাম একটা সোলো গান ধরলো, এবং কোন একটা পর্যায়ে ওনার দেখলাম যে ওনার একটু উঠানামা করছে গানের। আমি ম্যাডাম কিছু মনে করেন না, আপনার স্কেলটা তো একটু উঠানামা করছে, কাইন্ডলি একটু কারেক্ট করবেন নাকি? তো দিস ইজ দ্য কাইন্ড অফ ডিটারমিনেশন দ্যাট আই হ্যাড ইন মাই লাইফ, নিজেকে ইমপ্রুভ করার জন্য। ওকে, সো ক্যারিয়ারের প্রথম থেকে আই ওয়াজ এক্সট্রিমলি সিরিয়াস। মিলিটারিতে যত ট্রেনিং বা কোর্স আমি করেছি বাংলাদেশে, মোস্ট অফ দ্য কোর্স এবং ট্রেনিং আমি ফার্স্ট সেকেন্ড হওয়া। বিদেশে আমি 2টা কোর্স করেছি, দুটোতে আমি ফার্স্ট হয়েছি। তো প্রথম আমার বিদেশে কোর্স করার সুযোগ আসে 1985-এ।
আমরা অনেকে ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউর মধ্যে আই টপ দ্য ইন্টারভিউ and I went to China for about 6 months. ওখানে যেও আল্লাহর রহমতে I stood first. এবং এর পরের আরেকটা কোর্সের সুযোগ আসলো 1989 এ আমেরিকাতে। ওটার ভ্যাকেন্সি ছিল একটা। তো আমি ইন্টারভিউর জন্য অনেক পড়াশোনা করে, অনেক চেষ্টা করে, আই ওয়াজ দ্য জুনিয়র মোস্ট among all. তো ওখানেও আমি I topped the interview and I got selected for USA course in 89 for about 6 months. তো ওখানে চলে গেলাম, যাওয়ার পরে আমরা ছিলাম 58টা দেশের 100 অফিসার। তো মহিলা এবং পুরুষ অফিসার ছিলাম আমরা বিভিন্ন দেশের। তো যাওয়ার পরে ফার্স্ট ডেতে আমাদের ব্রিফিং সেশন শুরু হলো। তো আমেরিকার একজন মেজর এসে আমাদেরকে বললো, তোমাদের মধ্যে থেকে যদি কেউ টপ করতে চাও এই কোর্সে এবং আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চাও, তাহলে তোমাদের মেয়ার একাডেমিক qualification is not enough for you to get that award. So you have to attend the morning physical training and you have to undergo the tests. তো আমি চিন্তা করলাম, বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে কেউ তখন হার্ডলি কেউ চিনতো। তো আমি চিন্তা করলাম যে এটা আমার পেতেই হবে। তো পরের দিন সকালে আমাদের মাইল টেস্ট হলো, 2 মাইল টেস্ট, রিচ আপ, সিট আপ, পুশ আপ এগুলো হলো। তো আমি যদিও ফিজিক্যালি খুবই স্ট্রং ছিলাম, বাট ওয়েস্টার্ন কান্ট্রির বা আফ্রিকান কান্ট্রির অফিসার আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং মনে হয়েছে আমার কাছে। সুতরাং আফটার দিস টেস্ট ওরা 3টা গ্রুপ করলো। ফার্স্ট এবিলিটি গ্রুপ, যারা নাকি সবচেয়ে ফিজিক্যালি ভালো, ওই গ্রুপে আমার জায়গা হলো না। তো আর সেকেন্ড এবিলিটি গ্রুপ লিটল উইকার দেন দ্য ফার্স্ট গ্রুপ, ওই সেকেন্ড এবিলিটি গ্রুপে আমার জায়গা হলো না। আমি যে ঢুকলাম থার্ড এবিলিটি গ্রুপে মেয়েদের সাথে, এবং এই মেয়েদের সাথে আমি দৌড়াতাম। তো বাংলাদেশে তো ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে, তো ওখানে আমি এই মেয়েদের কাছে আমাকে করতো ওরা অ্যাডাম টিজিং, আমাকে বলতো ওরা বেকার বেকার, রান ফাস্ট রান ফাস্ট। তা আমি ওদের সাথে রাগ করতাম, দেখো আমার নাম তো বেকার না, আমার নাম বাকের। ওরা বাকের বলতে পারতো না, বেকার। আর বেকার মানে হচ্ছে বাংলাদেশে যার কোনো চাকরি নাই। আমার তো চাকরি আছে, আমি মেজর। তো ওরা খুব হাসতো আমাকে নিয়ে। তো এটা আমার খুব মনে লাগতো, খুব দাগ কাটলো আমার মনে, যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আর ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি চিন্তা করলাম আই মাস্ট ইমপ্রুভ মাইসেলফ। তো কি করা যায়? তো আমাদের 2টা ক্লাসের মাঝখানে 10 মিনিটের একটা ব্রেক থাকতো। এই ব্রেকের মধ্যে আমি পুশ আপ, সিট আপ, রিচ আপ দিতাম। আর ক্লাসের পরে বিকালবেলা আমি দৌড়াতে বেরোতাম। তো প্রথম 4-5 কিলোমিটার দিয়ে শুরু করলাম, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কিলোমিটার মতো আমি দৌড়িয়েছি। আনবিলিভেবল। এবং দৌড়িয়ে 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 আমি নিজেকে অনেক ফিট করলাম, এবং করে 3 মাস পরে আমি এই থার্ড এবিলিটি গ্রুপ থেকে চলে গেলাম সেকেন্ড এবিলিটি গ্রুপে, এবং প্রায় 5 মাস পরে আমি সেকেন্ড এবিলিটি গ্রুপ থেকে ফার্স্ট এবিলিটি গ্রুপে আসলাম। এন্ড ফাইনালি আই ওয়াজ দ্য রাইট গাইড while running. রাইট গাইড মিন্স হি ইজ দ্য ফাস্টেস্ট রানার। তো আমি ফিজিক্যালি এতটাই ভালো করেছিলাম এবং একাডেমিক্যালি আমি ভালো ছিলাম, এ কারণে আই কুড টপ দ্য কোর্স এন্ড গেট দ্য আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবং এই ছবিতে দেখা যাচ্ছে ওই ইনস্টিটিউশনের কমান্ড্যান্ট, একজন লেফটেন্যান্ট জেনারেল, উনি আমাকে এই পুরস্কারটা দিচ্ছিলেন। এবং দেওয়ার পরে হি অ্যালাউড মি টু স্পিক ফর অ্যাবাউট 3 মিনিটস, যে অডিয়েন্সের উদ্দেশ্যে আমাকে অ্যালাউ করা হয়েছিল 3 মিনিটের একটা বক্তৃতা দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমাদের ফ্যামিলির ছবি। আব্বা চলে যান 1995 এ, মারা যান। আমার মাও চলে গেছেন 2015 এ। আর আমরা 5 ভাই। মার ডান দিকে আমার বড় ভাই, উনি ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এখনো উনি রিটায়ারমেন্টে গেছেন 4 বছর আগে, কিন্তু 4 বছর ধরে উনি এক্সটেনশনে আছেন ন্যাশনাল ব্যাংকে। এটার ওনার অনেস্টির জন্য একটা বিশাল পাওয়া, ওনাকে ব্যাংক এখনো অ্যালাউ করেছেন ওখানে চাকরি কন্টিনিউ করার জন্য। আর মার পাশে আছি আমি, ওই টাইপোরা আমি। আর আমার নিচের ডান দিকে বসা আছে আমার 3 নম্বর ভাই, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ওকে আমি পড়িয়েছি, ওর পুরো কলেজের খরচ আমি দিয়েছি। ও আবার আমার 4 নম্বর ভাইটা যে নাকি ডাক্তার, ওকে পড়িয়েছে। আমার বড় ভাই, আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছে ফাইন্যান্সিয়ালি। ছোট ভাই আমার মাকে রেখেছে অনেক বছর। সুতরাং আমাদের প্রত্যেকটা ভাই আমরা খুবই রেসপন্সিবল ছিলাম টুয়ার্ডস আওয়ার ফ্যামিলি। আমাদের বোন নেই। সুতরাং এই মার এবং বাবার যৌথ কন্ট্রিবিউশনে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে। আর আমাদের ওই 3 নম্বর ভাইটা, সে কানাডাতে আছে, হি ইজ এ নিউক্লিয়ার ইন্সপেক্টর, সরকারি চাকরি করে, হি ইজ এ ভেরি হাই অফিসিয়াল। 4 নম্বর ভাইটা হি ইজ এ ডক্টর, সে WHO তে আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সোমালিয়াতে। হি ইজ অলসো an immigrant in USA.
আর একদম ছোট ভাই যেটা সামনে বসে আছে মাঝখানে, হি ইজ এ মেজর। সুতরাং আমি সবসময় আমি ক্রেডিট দিতে চাই আমার বাবা এবং মা দুজনকে, আমাদের মানুষের হওয়ার পিছনে বাবার কন্ট্রিবিউশনও দেখেছি আমরা। সেই সকাল বেলা চলে যেত বাবার ব্যবসার উদ্দেশ্যে, মাঝ রাতে ফিরে আসতো, এই কোনো বিশ্রাম তো ছিল না বাবার আমাদের জন্য টাকা আর্ন করতে, যে হি হ্যাড লট অফ স্ট্রাগল ইন হিজ লাইফ। আর মাকে তো দেখেছি পুরোটা সংসার, এত বড় একটা একান্নভুক্ত ফ্যামিলিতে আমরা ছিলাম, সবাইকে একসাথে বড় করে তোলার পিছনে আমার মার অনেক অনেক অবদান ছিল। এবং সেটার রিকগনিশন আমার মা পেয়েছে 2008-এ। আমার মা রত্নগর্ভা অ্যাওয়ার্ডটা পেয়েছে। এটা একটা বিশাল বড় সাকসেস ছিল আমাদের ফ্যামিলির জন্য এবং আমার মার জন্য। আর এখানে দেখা যাচ্ছে আমি একটা ক্রুজ শিপে, আমি ট্রাভেলিং করতে খুব পছন্দ করি, দ্যাটস মাই হবি। এবং আল্লাহর রহমতে আমি 39টা দেশ ভ্রমণ করেছি। গত বছরও আমি 5টা দেশে বেড়াতে গিয়েছিলাম। তো 2009-তে গিয়েছিলাম জর্ডান এবং ইটালিতে একটা অফিসিয়াল ট্যুরে, তারপর ছুটি নিয়েছিলাম 21 দিনের। তো ছুটি নিয়ে ইটালির রোম থেকে চলে আসলাম ভেনিসে। ভেনিসে আসার পরে দেখলাম যে ভেনিস থেকে ক্রুজ শিপ গুলো যাচ্ছে গ্রিসের দিকে। তা আমার যেহেতু সেনজিয়ান ভিসা ছিল, ইউরোপের যে কোনো কান্ট্রি ওপেন ছিল আমার জন্য, তো আমি ভেনিস থেকে চলে গেলাম সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড ঘুরে এসে আবার ভেনিস থেকে এই ক্রুজ শিপে উঠলাম। মজার একটা ট্রিপ ছিল, 30 আওয়ার্স এর ট্রিপ। এটার মধ্যে সুইমিং পুল আছে, বাস্কেটবল আছে, ভলিবল গ্রাউন্ড আছে, সবই আছে। ফ্যান্টাস্টিক একটা ট্রিপ ছিল। তো ওটাতে করে গ্রিসে বেড়াতে গিয়েছিলাম। পিছনে দেখা যাচ্ছে গ্রিসের আইল্যান্ডটা। আর এই ছবিটা হচ্ছে মানালিতে, ইন্ডিয়ার মানালিতে, বিউটিফুল লোকেশন। আর এটা আমার ফ্যামিলির সাথে শ্রীলঙ্কায় নোয়ারা এলিয়াতে অনেক আগে। আর এটা ইন্দোনেশিয়াতে আমার একটা ফ্যামিলি ট্রিপ ছিল। আর এটা রাইট আফটার আওয়ার ম্যারেজ। তো এটার একটা প্রশ্ন থাকে, আমি যখন ফিজিক্যালি ক্লাস নেই, তোমাদের কলেজে আমার যাওয়ার সুযোগ হয়েছিল 2010-এ। ইউ হ্যাভ এ ফ্যান্টাস্টিক অডিটোরিয়াম, আই লাভ দ্যাট, এন্ড আমার খুব ভালো লেগেছিল তোমাদের অডিটোরিয়ামটা। তো আমি এই প্রশ্নটা রাখি, তোমরা এক দুজন হয়তো উত্তর দিতে পারো। এই লোকেশনটা কোথায় বলতে পারবে? স্যার পতেঙ্গা। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। কে এটা? স্যার আমার নাম হলো শেখ মোহাম্মদ জাওয়াদ আনোয়ার, সেকশন এস ব্যবসায় শিক্ষা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ওয়েল ডান, এক্স্যাক্টলি সো। তো আমি যে এতগুলো দেশ দেখলাম, 39 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বাস করো দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিউটির সাথে কোনো দেশের বিউটির কম্পারিজন নাই। আমেরিকায় যে আমি গাছটা দেখলাম, প্রচুর গাছ আছে, কিন্তু সত্যিকার অর্থে সবুজ নয় ওই গাছগুলো। বাংলাদেশের সবুজ সত্যিকার অর্থেই সবুজ। এটা কোনো there is no comparison with বাংলাদেশের এই সবুজের সাথে কোনো দেশের সবুজ মিলানো যাবে না। এবং আমি কিছু কিছু ছবি দেখাবো এখানে, লাইক দিস ওয়ান, ইউ সি, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, ফ্যান্টাস্টিক, দিস ইজ বাংলাদেশ। এত সুন্দর দেখা যাবে কোথায়? সর্ষে ফুল, তাই না? দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। কেউ বলতে পারবে এটা কোথায়? স্যার এটা তো সাজেক ভ্যালি। এনি আদার? বান্দরবান স্যার। বান্দরবানে কোথায়? নীলগিরি স্যার। নীলগিরি। ফ্যান্টাস্টিক। কে বলেছো নীলগিরি? স্যার খন্দকার আলবি জুবায়ের স্যার, এস সেকশন। ভেরি গুড, ওয়েল ডান, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। তোমরা অবশ্যই যাবে এই সমস্ত জায়গাগুলোতে। এটা একটা মিলিটারি আর্মির একটা রিসোর্ট নীলগিরিতে, বান্দরবনে, বিউটিফুল। তো আমি মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ হয়েছিল। মালয়েশিয়াতে গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়া যায় কেবল কারে করে। তো কেবল কারে যখন উঠলাম, আমার এই আশেপাশে পরিবেশটা আমার একদম ভালো লাগেনি। কিন্তু এই বান্দরবনে যদি আমরা এই কেবল কার লাগিয়ে দিতে পারি, দিস উইল বিকাম ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয়। প্রচুর টুরিস্ট আসবে, হোপফুলি ইন ফিউচার আমরা দেখবো এই কেবল কার এখানে। তো বাংলাদেশের বিউটির এনর্মাস বিউটিজ আর লাইং এভরিওয়্যার। আমার মনে হয় আমাদের যে কক্সবাজার থেকে শুরু করে আমাদের যে
one of the longest sea beach that we have, 710 kilometers stretching, কুয়াকাটা সি বিচ, বিউটিফুল, এটা কোনো কম্পারিজন নেই। কাপ্তাই থেকে রাঙ্গামাটি লেকের পাশ দিয়ে রাস্তা আছে, ওই রাস্তায় গেলে তোমরা অবাক হয়ে যাবে যে কি সুন্দর বাংলাদেশ। নদীমাতৃকে বাংলাদেশের বিউটি কিন্তু এনরমাস বিউটি। বরিশাল যাও, ভোলা যাও, চাঁদপুর যাও, লঞ্চে করে, তারপরে নৌকায় বেড়াও, বিউটিফুল বাংলাদেশ, চিন্তাই করা যায় না। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, আনবিলিভেবল। এটাও বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। আর এটা ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। আমার ছেলেকে যখন ভর্তি করতে গিয়েছিলাম 2013-এ, তো আমার কাছে ওই বিল্ডিং আর বিল্ডিংই দেখলাম, আমার কাছে বিউটি মনে হয়নি। আর এখানে তোমাদেরকে দেখাবো আমার যে লাস্ট রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আমি স্টেশন কমান্ডার ছিলাম এবং অর্ডিন্যান্স সেন্টার স্কুলের কমান্ড্যান্ট ছিলাম। সেই সময় আমার এই বাড়িটা ছিল, সরকারি বাড়ি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যদি ইয়াং এজে কষ্ট করো, ডেডিকেটেড থাকো, সিনসিয়ার থাকো, তাহলে পরে at the end of your life you can enjoy a house like this. আর তুমি যদি কষ্ট না করো, তাহলে সারা জীবনই তুমি কষ্ট করতে থাকবে, এই কষ্ট আর শেষ হবে না। তো তুমি কি করতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি কি কষ্ট করে উপরে উঠতে চাও নাকি ড্র্যাগ করতে চাও সারা জীবন? দ্যাট ডিপেন্ডস অন ইউ, হোয়াট ইউ লাইক টু ডু। এখানে একটা ডাইনিং রুম দেখা যাচ্ছে, আমার লিভিং রুম, এক্সকিউজ মি, এটা ড্রয়িং রুম। এরপরে আসি কিছু উক্তি নিয়ে। মিসেস মিলিয়া আলী, যিনি নাকি একজন রিনাউন্ড রবীন্দ্রসঙ্গীত এক্সপোনেন্ট এবং একজন ফর্মার এমপ্লয়ি অফ ওয়ার্ল্ড ব্যাংক। She said, as long as there is life, there is hope, and opportunities for growth and development are wide open. I begin to feel upbeat and convince myself that age is not an impediment to aspirations, as long as one remains enthusiastic and positive. It's very important. অনেকে আমরা খুব কম বয়সেই বৃদ্ধ হয়ে যাই, চলনে বলনে কথাবার্তায় মনে হয় না যে তার ভিতরে একটা লাইফ আছে। তো আমি আমার গার্ডের এক্সাম্পল দিই। আমার মিরপুর ডিএইচএস আমি থাকি, আমার বাসা নিচতলায় একটা গার্ড ছিল, সে চলে গেছে পরে। তো ওর নাম হচ্ছে মফিজ। তো আমি প্রায় দেখতাম যে মফিজ খুব মনমরা করে বসে থাকে নিচে, লাইফ নেই মনে হয়। মফিজ, তুমি এত গোমরা মুখ নিয়ে বসে থাকো কেন নিচের মধ্যে? তোমার ভিতরে মনে হয় না কোনো জীবন আছে? স্যার, আমার তো স্যার ডায়াবেটিস স্যার, আমি মরে গেছি স্যার, আমি আর চলতে পারি না স্যার, কদিন পরে মরে যাবো স্যার। মফিজ, তোর বয়স কত? স্যার 48 বছর হয়ে গেছে। তো মফিজ বুঝতে পারে না যে আমি ওর চাইতে 13 বছরের বড়। মফিজ, আমার তো 61 বছর বয়স। তো 61 বছর বয়সেও তো আমি তোমার মতে তো মন মরা না। আমি তো বিকালবেলা ঘুরতে যাই, খেলতে যাই, দৌড়াই, গলফ খেলি, অনেক অ্যাক্টিভিটিস করি আমি। তুমি এরকম মন মারা হয়ে বসে থাকলে তো আরো মরে যাবা তুমি আগে আগে। স্যার কি করবো? তুই ডেলি বিকালে তুমি হাঁটতে যাবা, 1 ঘন্টা হেঁটে আসবা এই ডিএইচএস মিরপুরের চারিদিকে রাস্তার মধ্যে। তো সে এবং তাই করলো, পরবর্তীতে হি ইমপ্রুভড এ লট। সুতরাং উই হ্যাভ টু রিমেইন ভেরি পজিটিভ ইন আওয়ার লাইফ এন্ড এনথুজিয়াস্টিক। ওকে, আমি এট দ্য এজ অফ 55 আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যখন স্টেশন কমান্ডার ছিলাম, 55 বছর বয়সে আমি সৈনিকদের সাথে 2 ঘন্টা ফুটবল খেলতাম, খেলে এসে 4-5 সেট টেনিস খেলতাম, টেনিস শেষ করে স্কোয়াশ খেলতাম, আবার সন্ধ্যার পরে নামাজ টামাজ শেষ করে গোসল করে রাত্রিবেলা বিলিয়ার্ড খেলতাম। 7-8 ঘন্টা তো খেলতামই। এটাই ছিল আমার লাইফ। এখনো খেলি, অনেক খেলি এখনো। আর এটা হচ্ছে গলফ, এটা হচ্ছে আমার একটা প্যাশন। 2010 এবং 11-তে আমি কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ছিলাম এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। সেই সময়টা আমার একটা শ্রেষ্ঠ সময় গেছে গলফে আমার মনে হয়। সিদ্দিকুর শিব 2010-এ ব্রুনাই ওপেন চ্যাম্পিয়নশিপ পায়। এরপরে আরেকটা উক্তি দেখি আমি, রিডার্স ডাইজেস্ট নামে একটা ম্যাগাজিন আছে, রিডার্স ডাইজেস্ট। এটা তোমরা কিনবে, 160 টাকা দাম, নিউ মার্কেটে পাবে বা অন্যান্য বুক স্টলে পাবে। দিস ইজ ভেরি গুড ম্যাগাজিন। তো ওখানে একটা উক্তি দেখেছিলাম 2010-এর ডিসেম্বরের সংখ্যায়, পেজ নাম্বার 124। তো ওখানে একটা লেখা ছিল, ইন দিস ওয়ার্ল্ড অফ ফিউচার অ্যাবান্ডেন্স ইট উইল বি a social capital, not money, that will matter most. Once you attain a certain amount of wealth, more money will not make you happier. So whatever you have, be happy with that one. Don't try to make money overnight and try to become rich, and make connectivity with the people
and that is the greatest asset of your life. Michael J. Fox, a great actor of USA. So he was asked upon by the journalist the reason for his success at the age of 48. He simply replied that I practice two things every day, acceptance and gratitude. তো আমরা যখন রাস্তায় বেরোই, হঠাৎ করে কেউ যদি এই রাস্তার মধ্যে আমাকে একটা ধাক্কা দেয়, আমি যদি উল্টো যেয়ে তাকে বলি যে ভাইয়া কিছু মনে করেন না, আমি এক্সট্রিমলি সরি, আমি বোধহয় আপনার পথ আটকে দিয়েছিলাম, এই কারণে ধাক্কাটা লেগেছে, আই এম সো সরি। তো ওই ছেলেটা বা লোকটা মনে করে আরে ব্যাপারকে বোকা নাকি, ধাক্কা দিলাম আমি আর সে উল্টা আমাকে সরি বলছে। তো আমরা কতগুলো ম্যাজিক্যাল ওয়ার্ডস এর আমি কথা বলি, এটা হচ্ছে সরি, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, এগুলো হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ডস। এগুলো যদি আমরা ব্যবহার করতে শিখি তাহলে অনেক ঝগড়াঝাটি আমাদের জীবনে কমে আসবে। উই মাস্ট প্র্যাকটিস দ্যাট ওয়ান। এবং গ্র্যাটিটিউড প্রকাশ করা, তোমাদের জীবনে যদি কেউ ছোটখাটো হেল্পও যদি তোমাদেরকে করে থাকে ডিউরিং ইউর লাইফ টাইম, এক্সপ্রেস ইউর গ্রেটফুলনেস। যখনই দেখা হবে তখনই বলো যে ভাই আপনি তো আমাকে এই হেল্পটা করেছিলেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। You must do that. Mrs. Miliali again said, for the moment I'm more intrigued by the broader question of what drives the human urge to choose from a diverse array of products. Each time we believe we are satisfied with an item, expectations need to be recalibrated because there is always something glossier, trendier or technologically savior on the shelf. এটা মোদ্দা কথা হচ্ছে আমাদের এই কম্পিটিটিভ সোসাইটিতে আমাদের we have become very jealous of our of others' position. আমাদের দেখা যায় যে স্টুডেন্টরা বাবা মাকে এক্সপ্লয়েট করে খুব দামি একটা ল্যাপটপ কিনবে, খুব দামি একটা মোবাইল কিনবে, বাবা মা দিতে পারে না, তাও অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করে দেয় টাকাটা। বাট স্টুডেন্ট হিসেবে ইউ ডোন্ট রিয়েলাইজ যে এটা কতটুকু কষ্ট হয় তোমার প্যারেন্টস এর জন্য। তোমার বাবা তো খুব একটা দামি মোবাইল ব্যবহার করে না, তোমার মা তো করে না, আর তুমি যখন এটা কিনছো তুমি ইউ আর পুটিং প্রেশার অন ইউর পিয়ার গ্রুপ, অন্যদের উপর প্রেশার ক্রিয়েট করছো। অন্যরা যখন তোমার স্যামসাং লেটেস্ট মডেল একটা মোবাইল তোমার হাতে দেখবে, তোমার কাছের ফ্রেন্ডরা ওরা খুব জেলাস হবে এবং ওরাও চাবে এরকম একটা মোবাইল কেনার জন্য। বিশেষ করে 2016 অক্টোবরে আমি ফাইনালি এলপিএ শেষ করে রিটায়ারমেন্টে যাই। তার আগ পর্যন্ত নোকিয়ার একটা ছোট্ট প্রেস বাটন একটা মোবাইল ছিল আমার। রিটায়ারমেন্টের পরে 2000 অক্টোবর মাসে আমার ওয়াইফ আমাকে একটা স্যামসাং A5 মোবাইল কিনে দিয়েছিল, ওটা চালিয়েছি 3 বছর। পরে J7 Pro কিনেছি, মালয়েশিয়া গিয়েছিলাম তখন 24,000 টাকা পড়েছে। সুতরাং আমিও তো খুব একটা এক্সপেন্সিভ মোবাইল ইউজ করি না, ইট সার্ভস মাই পারপাস, সো ডোন্ট ডু দ্যাট, ওকে। আর আমরা তো ওভারনাইট সবাই বড়লোক হয়ে যেতে চাই। একটা ড্রাইভারও দেখা গেছে যে ওয়াইফের প্রেসারে নাকি বাচ্চাদের প্রেসারে সে প্রচুর টাকার মালিক হয়ে গেল অল্প সময়ের মধ্যে, এবং ধরাও খেলো। বাংলাদেশে তো কেউ এই চুরি চামারি করে তো অনেকেই ধরা খাচ্ছে, তারপরও শিক্ষা হয় না আমাদের, এবং কার জন্য অ্যাকুমুলেট করছে এই টাকা আমার কোনো ধারণা নেই। স্টিভ জবস হচ্ছে ফরমার সিইও অফ অ্যাপল, সে তো অনেক টাকার মালিক ছিল, এবং তার মৃত্যুর আগে সে বলে গেছে অলমোস্ট এভরিথিং, all external expectations, all pride, all fear of embarrassment or failure just falls away in the face of death, leaving only what is important, remembering that you are going to die is the best way. I know to avoid the trap of thinking you have something to lose, you're already naked, there is no reason not to follow your heart. আজরাইল যখন মৃত্যুর আগে আমাদের ঘাড়ে এসে চেপে বসে, তখন উই ট্রাই টু রিয়েলাইজ যে আমি যে এত পাহাড় সমতল কালো টাকা উপার্জন করলাম আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য, ওরা কি আমাকে এখন বাঁচাবে? ওরা কি আমাকে রক্ষা করবে? না, এখন তোমাকে রক্ষা করার কেউ নেই। তাহলে তুমি কেন বানালে? কেন তুমি এত কালো টাকা কার জন্য বানালে? এখন তুমি আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছ? সো বি কেয়ারফুল ইন ইউর লাইফ। সৎ পথে থাকার একটা আলাদা স্ট্রেংথ আছে, ট্রাই টু হ্যাভ দ্যাট ওয়ান। সিদ্দিকুর রহমান, যাকে অনেকে চিনত না 2010-এর আগে। সিদ্দিকুর রহমান 1986-এ সে জন্মিয়েছিল, তারপর সে ঢাকায় চলে আসে বাবা মার সাথে, 5 ভাই বোন, এবং খুবই গরিব একটা ফ্যামিলিতে তার জন্ম হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে ধামালকোটে সে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে থাকতো, তো সংসার চলতো না। তো সিদ্দিকুরের আশেপাশে অনেক
কুর্মিটোলা গলফ ক্লাবের বল বয় এবং কেডি ছিল। কেডি মিন্স যারা নাকি বল ব্যাগটা ক্যারি করে। তো ওরা এসে সিদ্দিকুরকে বলবে, তুমি কি বল বয় হিসেবে জয়েন করতে চাও? কুর্মিটোলা গলফ ক্লাব বলে, হ্যাঁ। বেতন কত? 20 টাকা। তো 20 টাকায় তার জন্য অনেক বেশি টাকা ছিল মনে হয়। তো সে জয়েন করলো কুর্মিটোলা গলফ ক্লাবে 20 টাকায়, এবং জয়েন করার পর থেকে সে চিন্তা করলো যে আরে এত গলফার এই কুর্মিটোলা গলফ ক্লাবে, অনেকে ভালো প্লেয়ার, আমি কি ওদের মতো হতে পারবো না? তো ওর স্বপ্ন সে দেখছিল, কিন্তু তার কাছে এনাফ টাকা ছিল না যেটা দিয়ে সে গলফ সেট কিনবে। গলফ সেট তো দূরে থাক, একটা স্টিক কিনতে গেলে তো 10, 15, 20 হাজার টাকা লাগে। ওর কাছে তো এত টাকা ছিল না। সে করলো কি, কোথা থেকে একটা রড কুড়িয়ে আনলো, রডের মাথায় একটা গলফের হেড পেঁচিয়ে ওটা দিয়ে সে প্র্যাকটিস করতো। যখনই সময় পেতো ওটা দিয়ে প্র্যাকটিস করতো। করতে 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 কিছুদিন পরে সে বল বয় থেকে কেডি হলো। তো কেডির বেতন একটু বেশি ছিল। তো এইভাবে সে হঠাৎ করে একজন স্পন্সরের চোখে পড়ে গেল। ওই স্পন্সর তাকে কিছু টাকার ব্যবস্থা করে দিল, এবং সে নিজের সেই উদ্যমতা সে বজায় রাখলো। কাক জায়গা ভোর থেকে শুরু করে অনেক রাত অব্দি সে প্র্যাকটিস করতে থাকলো। এবং পরবর্তীতে সে 2010-এ এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন হয়ে গেল, ব্রুনাই ওপেন চ্যাম্পিয়ন। এবং এটা বিশাল বড় একটা মর্যাদার লড়াই এসে জিতলো। এবং এগেইন সে আবার 2013-তে হিরো হোন্ডা কাপ এশিয়ান ট্যুর ইন্ডিয়াতে যেটা হয়েছিল, ওটাতে আবার সে দুবার সে চ্যাম্পিয়ন হয়, এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন। So he has brought a lot of laurels for himself and also for Bangladesh. We're really proud of him. এবং একটা অনুষ্ঠানে সে আমাকে দাওয়াত করেছিল। প্রথম আলোর 2010-এ প্রথম আলোর পত্রিকায় দুটো নিউজ ছিল প্রথম পাতায়। এভারেস্ট উড়িয়েছে দেশের পতাকা, কে? মুসা ইব্রাহিম। আর ডান পাশে আছে জেএমবির শীর্ষ নেতা সাইদুর তৃতীয় স্ত্রী সহ গ্রেফতার। তো এভারেস্ট উড়িয়েছে যিনি, উনি আমাদের জন্য একটা বিশাল একটা আমাদের জন্য নিয়ে এসছেন। সে হচ্ছে মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমের পাশে পাশে আরেকজন এই এভারেস্ট উঠেছিল, উনি হচ্ছে এম.এ. মুহিত। তো এই দুজনের পরে আমরা কোনো সময় কল্পনা করিনি যে কোনো মহিলা এই এভারেস্টে উঠতে পারবে। দুজন মহিলা যার নাম হচ্ছে নিশাত মজুমদার এবং ওয়াসিফা নাজরিন, এই দুজনও এভারেস্টে উঠে গেল। এটা একটা বিশাল বড় সাকসেস ছিল আমাদের জন্য। তো ওই পত্রিকার ডান দিকে আছে জেএমবির শীর্ষ নেতা সাইদুর তৃতীয় স্ত্রী সহ গ্রেফতার। তো আমি স্টুডেন্টদেরকে বলি, তোমরা কোন দিকে যেতে চাও, বা দিকে যাবা না ডান দিকে যাবা? তো দ্যাট অপশন লাই উইথ ইউ, হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ইউর লাইফ টাইম। ওকে, 3টা গলফ বল দেখা যাচ্ছে। আমি একটা প্রোগ্রাম প্রায় টিভিতে দেখতাম আগে, এএক্সএন এ মিনিট টু উইন ইট। এএক্সএন একটা টিভি শো ছিল, এ মিনিট টু উইন ইট। তো 2013 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে এই মাঝরাতে 12:30টার সময় বসে বসে আমি প্রোগ্রামটা দেখছিলাম। তো ওই প্রোগ্রামে একজন মহিলা অ্যাটেন্ড করছিল এই অবস্টাকেল গুলো নিয়ে। ওনার নাম হচ্ছে মিসেস বার্কার। মিসেস বাকের না, মিসেস বার্কার। মিসেস বার্কার খুবই গরিব ছিলেন এ ভদ্র মহিলা। ওনার হাজবেন্ড ছিল এবং 2টা বাচ্চা ছিল। বাসা ভাড়া করে থাকার মতো এবিলিটি ছিল না। তো একজন ভদ্রলোক এই ফ্যামিলিটাকে জায়গা দিয়েছিল বেসমেন্টে, ওখানেই থাকতো। কিন্তু ওই খুব কষ্টের সৃষ্টি ওদের দিন কাটতো। তো মহিলা কিন্তু একটা ছোট্ট টিভি ছিল, ওই টিভিতে এই প্রোগ্রামটা দেখতো। তো মহিলাটা ভাবলো বোধহয় ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো মহিলা এই অবস্টাকেল গুলো প্র্যাকটিস করতে শুরু করলো। প্র্যাকটিস করতে 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 একদিন এই অনুষ্ঠানে সে চান্স পেল। চান্স পাওয়ার পরে সে 7 নাম্বার অবস্টাকেল পর্যন্ত সে ক্রস করলো বিভিন্ন আইটেমে, এবং বাই নাও শি আর্নড অ্যাবাউট $1,25,000, যেটা নাকি 1 কোটি টাকার উপরে। এবং অষ্টম যে ইভেন্টটা ছিল সেটা ছিল 3টা গলফ বল একটার উপর একটা তুলে দেওয়া। 2টা তোলা যায়, কিন্তু তৃতীয় বলটা তোলাটা খুবই ডিফিকাল্ট, এবং সেটাও সে করে ফেললো। এবং ফাইনালি শি আর্ন $2,50,000, যেটা নাকি 2 কোটি টাকার উপরে। তো আমি চিন্তা করলাম, মিসেস বার্কার যদি পারে তাহলে মিস্টার বাকের কেন পারবে না? ওয়াই কান্ট আই ডু দ্যাট? আমিও চেষ্টা করতে শুরু করলাম মাঝরাতে, এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল প্র্যাকটিস করতে 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 করতে। আমিও পেরে গেলাম 3টা বল একটার উপরে একটা তুলে দিতে, এবং তুলে দিয়ে একটা রেকর্ড রাখলাম, একটা সেলফি তুলে যে আমি পেরেছি। তো এটা একটা বিশাল সাকসেস। আমি মনে করি যে ট্রাই করলে, ডিটারমিনেশন থাকলে, ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আর এখানে
ক্রিকেটের জোয়ার দেখা যাচ্ছে। ক্রিকেটটা আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে সারা ওয়ার্ল্ডে। ক্রিকেটের মাধ্যমে আমরা পরিচিতি পেয়েছি ওয়ার্ল্ডের অনেক দেশে, এবং অনেক দেশ বাংলাদেশে খেলতে এসে হোয়াইট ওয়াশ হয়েছে, এবং পরবর্তীতে শুনলাম বাংলা ওয়াশ। তো আমার ধারণা ছিল না বাংলা ওয়াশটা কি, এবং বাংলা ওয়াশ হয়েছে অনেক কান্ট্রি, লাইক নিউজিল্যান্ড বাংলা ওয়াশ হয়েছে বাংলাদেশে এসে, ইন্ডিয়া হয়েছে, পাকিস্তান হয়েছে, সাউথ আফ্রিকা হয়েছে, জিম্বাবুয়ে হয়েছে, এবং আফগানিস্তান হয়েছে। ফরচুনেটলি অস্ট্রেলিয়া আসতে অনেক দেরি করেছিল, সঠিক টাইমে আসলে ওরাও বাংলা ওয়াশ খেত। সাবসিকুয়েন্টলি ওরা এসেছিল, কিন্তু ওদের সাথে আমাদের ড্র হয়েছে, ওরা বেঁচে গেছে কোনোভাবে। তো এই ক্রিকেটের জোয়ার কিন্তু সবার মধ্যে আছে। আমরা ফুটবলও ভালোবাসি ওয়ার্ল্ড কাপের সময়, এবং ক্রিকেটও ভালোবাসি। তো ক্রিকেটের একটা বিশাল বড় ফ্যান হচ্ছে এই টিনেজ বেগার টিটু, একটা ভিক্ষুক যার নাকি তার পা নাই। তো মিরপুর স্টেডিয়ামের বাইরে তাকে দেখা যায়, এবং সে মাসের পর মাস টাকা জমিয়ে লাল সবুজের পতাকা সম্বলিত একটা জার্সি সে কিনেছে। এটা কিনে সে বাইরে ভিক্ষা করে, এবং ওই বাংলাদেশের প্লেয়াররা যখন বাস থেকে নামে ওদেরকে সে শাবাশি দেয় যে তোমরা যাও, খেলতে যাও, আমি তো আর টিকিট কেটে ঢোকার মতো আমার সামর্থ্য নেই, কিন্তু আমি তোমাদের জন্য বাইরে থেকে দোয়া করবো। and he is the great Tito, we love him so much. আর এখানে হচ্ছে বল বয় ইয়াকুব, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আমাদের টেনিস গ্রাউন্ডে বল বয় ইয়াকুব, 12 বছরের ছেলে। 16 ডিসেম্বর সকাল বেলা দেখি এই ছেলেটা সাইকেলের মধ্যে একটা পতাকা নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। তবে যে ইয়াকুব, তুমি সাইকেলের মধ্যে ভোরে উঠে তুমি সাইকেলে একটা পতাকা লেগে ঘুরে বেড়াচ্ছ, কারণটা কি? স্যার জানি না স্যার কারণটা কি, কিন্তু এই যে দিনটা আসে স্যার, 16 ডিসেম্বর নিয়ে বলে স্যার, বিজয় দিবস নিয়ে কয় স্যার, ওই দিন ঘুম থেকে উঠলে পরে কেমন কেমন জানা লাগে স্যার, মনটা একটা কিরকম জোশ এসে যায় স্যার। এটা নাকি স্যার আমাদের দেশে বিজয় দিবস, 71 সালে নাকি আমরা বিজয় পেয়েছিলাম স্যার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে। তো ছোট্ট শিশু ইয়াকুবের মাধ্যমে ভিতরে ওই চেতনাটা, বিজয়ের চেতনা, স্বাধীনতার চেতনা, এটা একটা বিশাল বড় পাওয়া। তোমরা যারা ইয়াঙ্গার জেনারেশন, তোমরা যুদ্ধ দেখোনি, কিন্তু আমি ফিল করি তোমাদের ভিতরে দেশের প্রতি মমত্ব, দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি আমাদের চাইতো, সেটা আমি ফিল করি মাঝে মধ্যে, and we are proud of you. Mr. Henry Kissinger, right after our liberation in 1971, he said Bangladesh is a bottomless basket, একটা তলাবিহীন ঝুড়ি। Do you think that Bangladesh is still a bottomless basket? কি মনে হয় তোমাদের? না স্যার, না স্যার, কারণ হলো তলাবিহীন ঝুড়ি বলতে বাংলাদেশে কিছু নাই, কিন্তু এখন বাংলাদেশে অনেক কিছু আছে, যেমন পোশাক, তারপর টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং। Thank you very much. Thank you for your reply. I appreciate your answer. Do you know that এই বছর 2020-এ যখন রিসেশন চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এত প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও বাংলাদেশের জিডিপি গ্রোথ ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, এবং আমাদের জিডিপি গ্রোথ এবছর হবে 3.8%, সেকেন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার চাইতেও বেশি হচ্ছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম এবছর হবে $1,888, আর ইন্ডিয়ার হবে $1,877, এবং আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ as on today it is more than $40 billion, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড রেকর্ডধারী। যেমন আমরা সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, এবং আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশের লোকগুলোকে আমি বলি দ্য মোস্ট রেজিলিয়েন্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড। রেজিলিয়েন্ট মিনস কোন একটা ঘাত প্রতিঘাতের পরে সে যার স্বস্থানে ফিরে আসাটাকে বলে রেজিলিয়েন্সি, এবং বাংলাদেশ ইজ দ্য মোস্ট resilient countries of the world. Every year we have cyclone and tornado in the name of Cedar, Ayla, Laila, Nargis, Moshin, Komen, Foni, Amphan and whatnot. And every year we have flood. আমাদের যদি স্থলভাগ 50 ভাগের বেশি পানির নিচে চলে যায় তখনই এটাকে আমরা ফ্লাড বলি, আদারওয়াইজ আমরা ফ্লাড বলি না। এন্ড আমি এই রেজিলিয়েন্ট লোকগুলোকে কম্পেয়ার করি একটা চারা গাছের সাথে।
আমরা যখন একটা বীজ বপন করি জমিতে কিছুদিন পরে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হওয়ার পরে কিছুদিন পরে চারা গজিয়ে ওঠে। কিছু কিছু চারা আছে যেগুলোকে কেটে দিলে পরে আবার গজিয়ে ওঠে, আবার কেটে দাও আবার গজিয়ে উঠবে, আবার কেটে দাও আবার গজিয়ে ওঠে। এই চারাগুলা মরে না। আমাদের এই রেজিলিয়েন্ট লোকগুলো এক্স্যাক্টলি সো, উইথ এভরি ন্যাচারাল ডিজাস্টার্স they go under the water, they go under the gravel, but they try to come up from the water, they try to come up from the gravel, they try to stand on their feet. They don't ask for any help from anyone. If they cannot, only then they ask for help from others. And I'm sure you are there to help those distressed people. I'm sure you will. কুমিল্লা স্পানিশ স্কুল এন্ড কলেজে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম 2010-এ। ওদের স্কুল এন্ড কলেজের সামনে একটা বিলবোর্ড লাগানো আছে, ওটার মধ্যে লেখা আছে এন্টার টু লার্ন এন্ড লিভ টু সার্ভ। You have entered your college to learn. By the time you leave your college and go for higher education or higher studies, but you have to come back to the country, come back to Bangladesh and ensure the development of this great country. Nobody else will come from other planet. No alien will come to this country for its development. It is you all together will ensure the development of this country, Bangladesh. আর আমি প্রায় বলি যে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে প্রথমেই আল্লাহর কাছে, who has allowed you to take birth in this world and particularly to a great country like Bangladesh. Secondly, you have to be grateful to the country, a country which had to shed 30 lakhs people for its liberation in 1971. আমরা এখন বাংলায় কথা বলছি। এই স্বাধীনতা পাইলে আমাদেরকে উর্দুতে কথা বলতে হতো। So it was a great victory for our Bangladeshi people to fight against Pakistan and get our liberation in 1971. And thirdly, I kindly request you to express your gratefulness to your parents. They are the greatest asset of your lifetime. As long as they are alive, you don't understand যে বাবা মা কি জিনিস। যাদের চলে গেছে, we all can feel the absence of our parents. আমি আজকে যারা তোমাদের বাবা মাকে হারিয়েছো, আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল তাদের জন্য। আর যাদের বাবা মা বেঁচে আছে, take care of them, love them from your heart, don't abuse them, okay? And fourthly, I kindly request you to express your gratefulness to the teachers. Teachers, they don't leave their institutions. স্কুলে যারা টিচার স্কুলে আছে সারা জীবন, কলেজের টিচার কলেজে আছে সারা জীবন, ইউনিভার্সিটি টিচার ইউনিভার্সিটিতে আছে। With their high level of education, they have not left those institutions and gone for another good job. They are with you, they love you, they love the institutions. And once you do your higher education, come back to your school, come back to your college, and come back to the university and touch the feet of your teachers and ask dua from them, okay? আমার কোনো একটা বার্থডেতে আমার মেয়ে আমাকে একটা রাইট আপ প্রেজেন্ট করেছে, সে কোথাও থেকে পেয়েছে এটা বোধহয়। তো এটা আমি পড়তে চাই। আমি তো বললাম যে আমার মার পাশাপাশি আমার বাবাকে আমি অনেক ক্রেডিট দেই। বাবাদের কন্ট্রিবিউশনটা আমরা সবসময় বুঝি না যে বাবারা কতটুকু কষ্ট করে সন্তানের জন্য। তো এটা আমি পড়তে চাই। বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না। বাবাদের ওয়ার্ড্রোব ভর্তি শার্ট প্যান্ট থাকে না। বাবাদের জুতা চলে বছরের পর বছর। মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না। ঘড়িটা বৃদ্ধ হয় তবু হাতেই থাকে। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে বাবারাই। একা কোথাও গেলে বাসে চড়ে, রোদ বৃষ্টি মাথা নিয়ে সঞ্চয় করে। অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের মধ্যে সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয় বাবারাই। বাবার একান্ত বাধ্য না হলে কখনো না বলে না। নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেশি বেহিসেবী। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। পৃথিবীতে অসংখ্য পুরুষ আছে, অসংখ্য খারাপ জন্মদাতাও আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। এখানে 70 years old man সে খাইয়ে দিচ্ছে তার 100 বছরের মাকে, লাভ ফর মাদার। আর এখানে একজন লেবার, তার নাম হচ্ছে ধীরেন মজুমদার, পিরোজপুরের।
সে প্রতি সপ্তাহে তার মাকে এই টুকরিতে নিয়ে 10 কিলোমিটার হেঁটে মাকে ডাক্তার দেখিয়ে আবার 10 কিলোমিটার ফিরে যেত বাসায়। তার কাছে টাকা ছিল না যে তার মাকে গাড়িতে করে নিয়ে যাবে। What a love for mother. My dear students, as you know, our society is engulfed with various vices and is now in the process of gradual degradation into a fragmented, greed-oriented, selfish entity. This gradual degradation of values make our society less human, and we become poorer in social capital. And this could be the reason that I kindly request you to say no to rape, say no to violence against women, say no to corruption, say no to drugs, say no to malpractice, say no to dishonesty, say no to eve-teasing, say no to impatience, say no to jealousy, say no to violence, say no to vandalism, say no to anarchy, arson, say no to kidnapping, abduction, and killing, say no to child abuse and killing, say no to human trafficking, and say no to terrorism. In fact, God has presented us a lovely word with 4 alphabets, L-O-V-E, love. And this particular word, love, has kept the whole world integrated together. If there is a dearth of love anywhere, the whole world would get disintegrated, separated. That's why you must have love for the God. Love for your parents, love for your neighbors, love for your relatives, love for the distressed people, love for the poor, love for the juniors, love for the seniors, love for your friends, love for your college, and love for the great country, Bangladesh, that you live in. আমার এই সেশনের প্রায় শেষের দিকে আমি চলে এসেছি। আমি একটা কবিতা রিসাইট করে শেষ করতে চাই। এই কবিতাটার নাম হচ্ছে আই এম এ সোলজার। ইনফ্যাক্ট, once a soldier, always a soldier. A soldier never retires and he never dies. I am a volunteer in the army and I am enlisted for eternity. I'll not get out, sell out, be talked out or pushed out. I'm faithful, reliable, capable, and dependable. No one has to send me flowers, gifts, food, cards, or candy. I do not need to be cuddled, cradled, cared for, or catered to. I am committed. I cannot have my feelings hurt, but enough to turn me around. I cannot be discouraged enough to turn me aside. I cannot lose enough to cause me to quit. I'm a soldier in the army, and I am claiming victory. I'll not give up. I'll not turn around. I'm a soldier marching heaven bound. Written by P.J. Mortbija. Thank you so much, my dear students. God bless you. It's an open forum for you. Whatever the question you would like to ask, you feel free to ask, okay? Don't hesitate. স্যার আমি একটু কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই স্যার। Yes, please. পরিচয় দাও, পরিচয় স্যার দাও। আমার পরিচয় তো আপনি আগে দিছি অনেকে যে মানে পতেঙ্গার সময়। স্যার আমার এসএসসি তে জিপিএ তো 3.89। আমার তো নেভি এবং এয়ারফোর্সে অফিসার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু জিপিএ কম হওয়ার কারণে আমি অ্যাপ্লাই করতে পারছি না। যার কারণে আমাকে ইউনিভার্সিটির পরে অ্যাপ্লাই করতে হবে। শর্ট সার্ভিসে আমি অ্যাপ্লাই করলে কি পরে কিভাবে স্থায়ী অফিসার হতে পারবে সেটা একটু বলতে পারবেন? না, শর্ট সার্ভিস তো এখন নাই, আর এখন তো লং সার্ভিস সব। আগে শর্ট সার্ভিস ছিল কোনো এক সময়, বাট দ্য রিকোয়ারমেন্ট ইজ সেম। দ্য কোয়ালিফিকেশন দ্যাট ইজ পুট ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইজ ফিক্সড ফর এভরিওয়ান। এখন শর্ট সার্ভিস না, এখন সব লং কোর্স। ওকে, তোমাকে যে মিলিটারি অফিসারই হতে হবে এমন কোনো কথা নেই। ইউ ক্যান চুজ এনি আদার প্রফেশন দ্যাট সুটস ইউ। ওকে, হোয়াট এভার ইউ লাইক ইন ইউর লাইফ টাইম। ডোন্ট বদার মিলিটারিতে আসতে পারলে না বলে তোমার লাইফ শেষ হয়ে গেল। ইটস নট ট্রু। চুজ এনি আদার প্রফেশন হোয়াট এভার ইউ হ্যাভ। এবং ক্যারিয়ার চুজিং এর ব্যাপারে আমি সবসময় বলি, তোমার যেটাতে প্যাশন আছে, তোমার যেটা ইন্টারেস্ট আছে, চুজ দ্যাট ক্যারিয়ার। সাপোজ ইউ আর ভেরি উইক এট ম্যাথামেটিক্স, তোমার প্যারেন্টস যদি তোমাকে কোচিং করে 100-র মধ্যে 98 পাইয়ে দেয়, এবং তোমার প্যারেন্টস যদি বলে তুমি ম্যাথামেটিক্স দিয়ে তুমি ক্যারিয়ার করো, তুমি তো অনেক ভালো মার্ক পেয়েছো, দ্যাট ইজ রং। তুমি অনেক কষ্ট করে কোচিং করে তুমি ম্যাথামেটিক্সে 98 পেয়েছো, যদিও 100-র মধ্যে খুবই ভালো রেজাল্ট করেছো, বাট তোমার প্যাশন ছিল লিটারেচারে, তুমি লিটারেচারে খুবই ভালো। সো ইউ মাস্ট চুজ ইউর ক্যারিয়ার ইন লিটারেচার, নট ইন ম্যাথামেটিক্স। ওকে, থ্যাংক ইউ। একজন বলবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। Sir, I'm Khondagar Alvi Jubair, student of Bisheshta Munshi Abdullah Public College from S section, sir. Yes, please.
স্যার আমি একটা প্রথমে বলতে চাই আমি অনেক ফরচুনেট যে আপনার মতো স্ট্রং এন্ড রেসপেক্টেবল মানুষের জীবন কাহিনী শুনতেছি এবং তার নিজের মুখ থেকে শুনতেছি। আমি অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ তুমি আমাকে ইউটিউবে পাবা মির্জা বাকের Sure, sir. ইউ উইল ফাইন্ড ইট Sure, দেয়ার। স্যার আপনার মাধ্যমে স্যার আমি আমাদের দেশের সকল স্কুল এবং কলেজগুলোর কাছে একটি অনুরোধ করতে চাই যে আমাদের স্টুডেন্টদের রেজাল্টের দিকে যেমন তারা খুব বিচক্ষণ ভাবে নজর রাখেন, তেমনি তারা আমাদের মেন্টাল হেলথের দিকেও যেন একটু নজরটা রাখেন তারা। যেমন আমাদের এখানে মেন্টাল হেলথ নিয়ে অত ইম্পর্টেন্স দেওয়া হয় না আমাদের দেশে স্পেশালি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, বিগ কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমি খুব কম শুনেছি আমার জীবনে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি পার্সোনালি আই এম সার্টিফাইড প্যারেন্টিং কোচ। গত বছর ডিসেম্বরে আমি এই কোচিংটা নিয়েছি। অনেক বড় একটা কোচিং ছিল আমার জীবনে এবং ওটা আমি অ্যাটেন্ড করেছি এবং সাবসিকুয়েন্টলি আমি একটা নতুন অর্গানাইজেশন করেছি, প্যারেন্টিং কোচেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওইটার প্রেসিডেন্ট আমি। গত মার্চ থেকে আমাদের বিভিন্ন স্কুল এবং কলেজে যে প্যারেন্টসদেরকে আমাদের গ্রুম আপ করার কথা ছিল, সো দ্যাট প্যারেন্টস ইন টার্ন ক্যান গ্রুম আপ দেয়ার চিলড্রেন। তো ওখানে আমার একটা, এই যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়ে গেল, আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। প্যারেন্টাল কোচিং গুলো আমি নিচ্ছি। আমার সাথে যারা আছে বেশ অনেকজন, এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, বিভিন্ন প্রফেশনের লোকজন আছে। সবাই কিন্তু প্রত্যেক শনিবারই চেষ্টা করি আমরা অনলাইনে এই হ্যাপি প্যারেন্টিং এর উপর ক্লাস নেওয়ার জন্য। তো ওখানে আমরা বলেছি যে হেলথ কন্ডিশনটা অনেক প্রেফারেন্স পায় কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি, এবং সে সুযোগগুলো করে দেওয়া, একটা ছাত্র ছাত্রীকে খেলাধুলার সুযোগ করে দেওয়া, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এনগেজ করার সুযোগ সুবিধা করে দেওয়া। কিন্তু বাংলাদেশের মতো জায়গায়, এত ঘনবসতিপূর্ণ একটা দেশ আমাদের, 17-18 কোটি লোক, আমাদের তো স্পেস নাই। বাচ্চারা আমরা যেরকম খোলা ময়দানে খেলেছি ছোটবেলায়, সেই সুযোগটা তোমাদের নাই। আই ফিল ভেরি সরি ফর ইউ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি স্পেস টু ওয়ার্ক আউট ফর ইয়োরসেলফ। ভেরি সরি ফর দ্যাট। বাট হোয়াট এভার দ্য মিনিমাম ওয়ে ইউ ক্যান, নিজের একটা গ্যারেজের যদি থাকে, গ্যারেজের ভিতরে যদি একটা রিং লাগিয়ে ওখানে যদি আমি বাস্কেটবল প্র্যাকটিস করতে পারি, there is also some kind of workout that you can do at your own. ঘরের মধ্যেও কিছু কিছু ইনস্ট্রুমেন্ট রেখে ওখানে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারলা। You have to innovate at your own. Okay, thank you very much for your question. Any other, please? নেক্সট কে বলবে? নেক্সট বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আমি কমার্স থেকে স্যার ইমাম হোসেন বলতেছি স্যার। Yes, please. স্যার আমি স্যার কি স্যার একটু বলতে চাচ্ছিলাম স্যার, আপনার স্যার যে কথাগুলো স্যার শুনলাম আর কি স্যার, ওইগুলা স্যার মানে শুনে স্যার অনেক ভালো লাগলো স্যার। আমার এসএসসি রেজাল্টটা স্যার কোনো মতে স্যার একটু খারাপ আসছে, বাট স্যার আমি আমার মানসিক দিক থেকে স্যার তখন একটু স্যার পিছিয়ে গেছিলাম যে আমি কমার্স থেকে হয়তো স্যার ভালো কোনো একটা আসতে পারবো না। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার যে আপনার লাইফটা স্যার যেরকম ভাবে একটা কনফিডেন্টলি স্যার যে গ্রো আপটা করছেন স্যার, ওই গ্রো আপটা স্যার আমি কিভাবে করতে পারি স্যার? তোমাকে কষ্ট করতে হবে তোমার, আমি সেটা বললাম তো, তুমি যদি ঘরে বসে থাকো, ট্রাই না করো, আমার গার্ড মফিজদের মতো ঘরে বসে থাকলে, মন খারাপ করে থাকলে তো হবে না। ট্রাই। আমি যখন বিএমএ তে জয়েন করি, আমি দেখলাম যে আমার সাথে প্রায় 90 ক্যাডেটস এর মধ্যে তো 23 জন ছিল ফ্রম ক্যাডেট কলেজ, এবং ক্যাডেট কলেজ থেকে যারা আসে দে হ্যাভ এ আপার এজ দেন আস, ওভার আস। কেননা ওরা ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তো ওরা ইংরেজিতে সাথে যুক্ত, ইংরেজি জানে খুব ভালো, দে আর ভেরি স্মার্ট। তো আমি একটা মফস্বল শহর থেকে এসে এই সমস্ত ক্যাডেট কলেজের স্টুডেন্টদের সাথে, ক্যাডেটদের সাথে কম্পিট করা আমার জীবনে ইট ওয়াজ নট ভেরি ইজি। সো আই ট্রাইড টু ইমপ্রুভ আপন মাইসেলফ। আমি বিশ্বাস করি, ওই যে আমি ইংরেজি শিখেছি, আমি ওই পত্রিকা পড়ি, একটা বাংলা পত্রিকা রাখতাম, একটা ইংরেজি পত্রিকা। তো ইংরেজি পত্রিকা যখন ধরতাম আমাদের সময়, তখন ইংরেজি বুঝতাম না, ডিকশনারি খুলে খুলে ইংরেজি মিনিংটা বের করতাম। তো এত বছর ধরে পত্রিকা পড়ে ইংরেজি পত্রিকা পড়ে তো আল্লাহর রহমতে এখন প্রায় বুঝি আর কি, আল্লাহর রহমতে ভালোই বুঝি। আর ভোকাবুলারির জন্য আমি চেষ্টা করেছি অনেক। কমিশনিং এর পরে যখন আমার ইউনিটে গেলাম, তখন আমাদের সাথে একটা করে ব্যাটম্যান থাকে, কাজের ছেলে, ওরা বুট টুট পালিশ করে ইউনিফর্ম আয়রনিং করে নিয়ে আসে ধোপা থেকে। তো আমার ছেলে একটা ছিল ব্যাটম্যান, ছোট আনোয়ার। আনোয়ারের সামনে প্রথম বক্তৃতা দিয়ে প্র্যাকটিস শুরু করলাম। তো আনোয়ার বসে থাকতো, আনোয়ারের সামনে আমি যে কোনো একটা টপিক নিয়ে বক্তৃতা দিতাম। তো আনোয়ার বলেছে, স্যার আপনি যে কি বলেন আমি কিছুই বুঝি না।
তোর বোঝার কোনো প্রয়োজন নেই, তুই শুধু মাথাটা এইভাবে নাড়বি, তাহলে বুঝবো যে তুই বুঝতেছিস। তো আনোয়ারের সামনে বক্তৃতা দিতে যাওয়াটা কিন্তু তো সহজ ছিল না আমার জন্য। আনোয়ারের পরে করলাম কি, আমার সেকশন স্ট্রেংথ সৈনিকদের 9 জন সৈনিকের সামনে যে কোনো একটা টপিক নিয়ে আমি ক্লাস নিতাম, আধা ঘন্টা 40 মিনিটের মতো। পরে সেকশন স্ট্রেংথ থেকে একটা প্লাটুন স্ট্রেংথে চলে গেলাম, 36 সোলজার্স ছিল একটা প্লেটুনে। তো ওখানে ওই 36 সোলজারের সামনে যে কোনো একটা টপিক নিয়ে ক্লাস নিতাম। আস্তে আস্তে আরো বৃদ্ধি করলাম, একটা কোম্পানি স্ট্রেংথ, ব্যাটালিয়ন স্ট্রেংথ। পরবর্তীতে আবার মিলিটারিতে স্টাডি পিরিয়ড হয়, বিশাল বড় ফোরামে অফিসারদের সামনে স্টাডি পিরিয়ড হয়, ওখানে আমি ভলান্টারিলি জয়েন করতাম, করে যে টপিকটা পোর্শনটা আমার থাকতো সেটা আমি একদম মুখস্থ করে ফেলতাম। এখনো ঘাবড়াই, মনে করো না যে আমি এখনো বড় অডিয়েন্স হলে ঘাবড়াই না, এখনো একটু ইয়ে থাকে। বাট আমি আরেকটা ক্লাস নেই পাবলিক স্পিকিং এর উপরে, দ্যাট ক্লাস উইল অলসো আই উইল কন্ডাক্ট ইন ফিউচার ইফ ইউর প্রিন্সিপাল কাইন্ডলি অ্যালাউ মি। আর প্রেজেন্টেশন স্কিল নিয়ে আমি কথা বলি। সুতরাং ইউ হ্যাভ টু স্পিক ভেরি ফ্লুয়েন্টলি বোথ ইন বাংলা অ্যান্ড ইন ইংলিশ। আমাদের অনেক ছেলেপেলেদের মধ্যেই একটা কলোকাল টোন থেকে যায়, দিস ইজ ভেরি ব্যাড। আমাদের বাংলা কথা আমরা স্পষ্ট করে বলতে পারি না, ইংরেজি কথা স্পষ্ট করে বলতে পারি না, আমাদের কলোকাল টান চলে আসে, ওই খাইছুস নি যাইবিনি এইভাবে কথা বলবে না, সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে, স্পষ্ট করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কে বলবে প্লিজ? নেক্সট আর কোনো কোশ্চেন আছে তোমাদের ছেলেরা? আসসালামু আলাইকুম স্যার, আমি মাহার ফজলুর রহমান, সেকশন এল। ইয়েস প্লিজ। স্যার আপনার কাছে স্যার দুইটা জিনিস একটু জানার ছিল স্যার। ইয়েস প্লিজ। স্যার প্রথমত স্যার আপনার বিভিন্ন কমিশন র্যাঙ্কের ছবিগুলোতে লক্ষ্য করলাম স্যার আপনি সব জায়গায় চশমা পরে আছেন স্যার। স্যার চশমা পরে থাকলে আপনার কোনো ধরনের কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়েছে কখনো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চশমা পরি স্যার। থ্যাংক ইউ। আমাদের মিলিটারিতে চশমা নিয়ে -.75 পর্যন্ত অ্যালাউ করে আর কি। তো আমি আর্মিতে জয়েন করি চশমা নিয়ে, এবং আল্লাহর রহমতে উড ইউ বিলিভ যে আমি আর্মিতে 4 বার আমি বেস্ট ফায়ারার হয়েছে, সিএস ট্রফি পাওয়া আমি 4 বার বাংলাদেশ সেনাবাহিনীতে। আমি 4 বার বেস্ট ব্যানার ফাইটার হয়েছি, 3 বার বেস্ট প্যারেড কমান্ডার হয়েছি। আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড ইন মাই লাইফ। আমি যখন ইউএন মিশন করি ওখানে আমি ফরেনারদেরকে নিয়ে আমি ওখানে প্যারেড কমান্ডার হয়েছি। ওখানে ইনফ্যান্ট্রির অনেক অফিসার ছিল কমান্ডিং অফিসার হিসেবে, কিন্তু আই ওয়াজ picked up as the parade commander there, এবং ফরেনাররা খুব অবাক হয়েছে আমি একটা অর্ডিন্যান্স অফিসার হয়ে ওখানে কিভাবে প্যারেড কমান্ডার হলাম। সো দিস আর সাকসেস স্টোরিজ অফ মাই লাইফ। আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড থ্রু আউট মাই লাইফ। ওই যে দড়ি ক্রস করার সময় অস্ত্র নিয়ে অনেকে যখন একটা অস্ত্র নিয়ে ক্রস করতো, আমি 3টা-4টা রাইফেল নিয়ে ক্রস করে ফেলতাম। সো আই ওয়াজ অল থ্রু ডিটারমাইন্ড ইন মাই লাইফ টু ডু গুড, এবং স্পেকটাকল ইজ নট এ প্রবলেম। আমি এখনো স্টিল আই এম এ ভেরি গুড ফায়ারার। ওকে, থ্যাংক ইউ। আদার কোশ্চেন? স্যার একটা বিষয় জানার ছিল স্যার। প্লিজ। স্যার বিভিন্ন জায়গা থেকে শুনেছি স্যার হাঁটু লেগে গেলে, অর্থাৎ স্যার নি নক করে নাকি স্যার থ্যাংক ইউ। তুমি আমার অতীত মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমারও একই প্রবলেম ছিল, বিশ্বাস করো। এই আর্মিতে পরীক্ষা দেওয়ার আগে আমার হাঁটু দুটো লেগে যেত। তো আমি করতাম কি, কোল বালিশ আছে না, কোল বালিশ দুটা পায়ের মধ্যে দিয়ে একটা দড়ি দিয়ে পেঁচিয়ে শুয়ে থাকতাম। তো ওইটা করার পরে দেখলাম যে অনেক ইমপ্রুভ করেছিল, অনেক ফাঁক হয়ে গেছে। কিন্তু তোমার যে নকনি থাকে, এটাকে নকনি বলে, নকনি থাকলে তোমাকে বাদ দিয়ে দেবে। তুমি ওইটা প্র্যাকটিস করো, কোল বালিশ 2 পার মাঝখানে দিয়ে শুবে, দিয়ে ওই দড়ি দিয়ে পেঁচিয়ে রাখবে, তাহলে পরে দেখবা যে 3 মাসের মধ্যে তোমার পা অনেকটা ফাঁকা হয়ে আসবে, হোপফুলি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আর কেউ বলবে? আর কোনো কোশ্চেন, কোন প্রশ্ন ছেলেরা? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস প্লিজ। আমি শাহান আহমেদ সৌরভ, এল সেকশন 402 থেকে বলতেছি। স্যার আপনি মিলিটারিতে থাকা অবস্থায় আপনি আপনার ঘুম কিভাবে কন্ট্রোল করতেন, এটা কি বলবেন? আর এই ঘুমটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য দৈনিক কত ঘন্টা ঘুমালে একদম পারফেক্ট? আমি জানি না, আমি তুমি একটা মজার প্রশ্নগুলো আমার জীবনের সাথে কেন জানি আজকে তোমার ক্লিক করে যাচ্ছে। আমি ছিলাম একটা ঘুমানোর পাগল। আমার যখন তুমি আমাকে বলো আড্ডা মারার জন্য, হোল নাইট আমি আড্ডা মারতে পারবো, আমি একটু ঘুমাবো না। তুমি যদি বলো স্যার আমাকে একটা কোর্সে যেতে হবে বা ট্রেনিং এ যেতে হবে, আমার যখন পড়াশোনার প্রশ্ন আসবে তখন আমি ঝিমাতে থাকি। তো আমি ওই ঝিমালেও কেন জানি আল্লাহর রহমতে আমার ব্রেন খারাপ ছিল না মনে হয় আর কি,
আল্লাহ ভালোই দিয়েছে। তো আমি ঘুমিয়ে অনেক ট্রেনিং এবং কোর্সে ফার্স্ট সেকেন্ড হয়েছি। আমি জানি রাজেন্দ্র ইনফ্যান্ট্রি স্কুলে আই ওয়াজ টপিং দ্য অফিসার্স উইপেন কোর্স, যেখানে নাকি আমি আমার কোর্সমেটদের সাথে 4 জনের সাথে পার্টনারশিপে পড়তাম আর আমি ঝিমাতাম। তো আমার ব্যাচমেটরা আমাকে করতো কি, চুলের সাথে ওই যে মশারির ডান্ডার সাথে আমাকে চুল বেঁধে দিত, আমি ওইটা নিয়ে ভেঙে নিচে পড়তাম। তারপরে আমি আই ওয়াজ স্টপিং দ্য কোর্স। তো ঘুম তোমার একটা ইয়াং বাচ্চাদের জন্য বেশি, বাচ্চাদের জন্য, ইনফ্যান্টদের জন্য, মিডল স্কুলারদের জন্য 10 ঘন্টা মিনিমাম, আর যারা অ্যাডাল্টদের জন্য মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। আর পানি খেতে হবে তোমাকে 8 থেকে 10 গ্লাস, এবং ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমালে সবচেয়ে ভালো। থ্যাংক ইউ। You're most welcome. নেক্সট আর কেউ আসো, কোনো কোয়েশ্চেন করবে আর কেউ? আর কেউ নাই স্যার? আমরা বলতে কি স্যার আমার কোশ্চেন আছে স্যার। ইয়েস প্লিজ। স্যার আপনার মিলিটারি লাইফে অনেকে বলে কষ্ট আছে, কিন্তু কিভাবে করে মানে কেমন যে সাকসেসফুল হওয়া যায়? কষ্ট না করলে তুমি কোনো প্রফেশনে তুমি সাকসেস হতে পারবে না। কষ্টটাকে তোমরা ভয় পাও কেন? কষ্টটার মধ্যে মজা। তুমি যদি একবার মজা পেয়ে যাও, কষ্ট করে সাকসেস গুলো যখন আসবে তখন দেখবে যে তোমার এই কষ্টটা গায়ে লাগবে না। আর তুমি কষ্ট করলে না, কষ্ট না করলে সারা জীবন তুমি কষ্টই করতে থাকবা, যেটা আমি আগে বলেছি। ও স্যার আপনার হ্যাঁ স্যার আপনার ছবি মাঝখানে দেখলাম অনেকগুলো মেডেল বা কিছু মানে কিছু একটা কাগজের মতো দেখি, মানে অনেকটা ব্যাচের মতো, এগুলো কি স্যার? আমার এই বুকের মধ্যে মেডেলের পাশাপাশি অনেক কিছু মানে লাল নীল কিছু দেখলাম, এগুলো জিনিসটা কি? একটা ছিল ব্লাড ডোনার হিসেবে, আমি অনেকবার রক্ত দিয়েছিলাম, ওইটার জন্য আমি একটা ইনসিগনিয়া আছে। আমি এমুনেশন টেকনিক, আমি এক্সপ্লোসিভ এক্সপার্ট, ওটার জন্য একটা ইনসিগনিয়া আছে এক্সপ্লোসিভ এক্সপার্ট হিসেবে। আমি ওই যে চায়নাতে কোর্স করেছিলাম সেটা এক্সপ্লোসিভ এক্সপার্ট কোর্স ছিল, আর বাংলাদেশে আমি অ্যাডভান্স কোর্স করেছি ওটার উপরে, ওটার জন্য একটা ইনসিগনিয়া ছিল লাল ট্রায়াঙ্গুলার। থ্যাংক ইউ। আর আমি তোমাদের ক্যারিয়ারের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমাকে স্টুডেন্টরা প্রায় একটা কথা জিজ্ঞেস করে, স্যার আমাদের কি হওয়া উচিত আমাদের ভবিষ্যতে? আমি একটা কথাই বলি, ভালো মানুষ। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট ইন ইউর লাইফ। তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি একটা ডাক্তার হও, ভালো মানুষ না হয়ে তুমি একটা চামার হবা। তুমি যদি ভালো মানুষ না হয়ে ইঞ্জিনিয়ার হও, তাহলে রাস্তা বানাবা, রাস্তার ভিতরে, যেটা পত্রিকায় আজকেও এসছে, রড না দিয়ে তুমি দেবা বাঁশ। তো আমি চাই তোমরা ভালো মানুষ হও এবং ভালো মানুষ হয়ে ক্যারিয়ার করো, তখন তোমাদের সাকসেস ডেফিনেটলি আসতে বাধ্য। থ্যাংক ইউ। বলো। হ্যাঁ বলো। জি স্যার। স্যার আমাদের মধ্যে স্যার অনেকের রেজাল্ট 3.76 অথবা 3 সামথিং, কিন্তু স্যার আর্মি রিকোয়ারমেন্টে যখন এক্সাম দিতে হয় স্যার, এসএসসি তে A+ পাওয়ার লাগে এবং অথবা এসএসসি তে 4.50 পাওয়ার লাগে। স্যার আমাদের কি কোনো চান্স আছে যারা এসএসসি তে ভালো রেজাল্ট করেনি? না, তোমাদের যে রিকোয়ারমেন্টটা দেওয়া থাকে অ্যাডভার্টাইজমেন্টে, এটা নিচে পেলে তোমাকে কোনো সুযোগ নেই। আর্মিতে কোনো কনসিডারেশনের কোনো সুযোগ নেই যে ঠিক আছে এই বছর আমি একটু কমিয়ে দিলাম, সেই সুযোগটা নেই। অ্যাডভার্টাইজমেন্টে যেটা থাকে বেসিক রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু ফুলফিল, এন্ড ইফ ইউ ক্যানট ফুলফিল ইউ ক্যানট অ্যাপ্লাই। ওটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। ইফ ইউ ফুলফিল অনলি দেন ইউ ক্যান অ্যাপ্লাই, and don't bother for joining the military only. There are so many professions in this country where you can serve the nation. Thank you. স্যার আমরা মনে হয় শেষ করতে পারি যদি আপনি অনুমতি দেন, এবং আপনার কনক্লুডিং রিমার্কস দিয়ে আমরা শেষ করি। জি স্যার। To conclude, my dear students, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার দুর্দিনের যাত্রী গ্রন্থের যৌবনের গান প্রবন্ধে বলেছেন, তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অতুল যাহার সাধনা, মৃত্যু যাহার মর্জিতলে। So don't be afraid of death and don't die before your death. Have courage and a lot of determination to reach the pinnacle of success in your life. I wish you all a happy stay at your college and a very bright future ahead. Long live the students, long live Bir Shrestha Munshi Abdur Rauf Public College, and long live our great country, Bangladesh, that we love so much.
And finally, thanks to the principal, Lieutenant Colonel Hafiz Mohammad Zunaid Ahmed, এবং আজকের এই সেশনের সভাপতি, এবং thanks to the Vice Principal, Mr. Mohammad Ghulam Sarwar Hossain, and thanks to the teachers, and thanks to all my beloved students, those who have attended this session with a lot of patience and energy. Thanks for your lovely questions. Thank you so much. God bless you all. ধন্যবাদ স্যার, খুবই চমৎকার একটি সেশন আমরা উপভোগ করলাম স্যার। যদিও আমার জন্য আমি তৃতীয়বার শুনেছি, তারপরেও কিন্তু আমি মনোযোগ দিয়েই, আপনি যদি আমাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছিলেন যে যেন অফ হয়ে থাকি, আমি কিন্তু শুনেছি আবারও স্যার। আমার মনে হয় যারা আমার স্টুডেন্টরা পুরোপুরি আপনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছে। আমি প্রশ্নের ধরন দেখেই বুঝতে পারছি স্যার, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং তাদের মধ্যে যে প্রেরণা, সেটা হয়তোবা অনেক মাল্টিপ্লাই করে দিতে আপনি সক্ষম হয়েছে স্যার, আমি মনে করি, আমি বিশ্বাস করি। এবং আমার উদ্দেশ্য এটাই যে আমাদের স্টুডেন্টরা যেন বুঝতে পারে যে তার প্রচেষ্টা যদি সে পুরোপুরি অব্যাহত রাখে, তাহলে কোথা থেকে কোথায় যেতে পারে। আপনার যে জার্নি টু আ বিউটিফুল লাইফ, সেটা কিন্তু আপনি এটাকেই রিফ্লেক্ট করতে চেষ্টা করেছেন এবং আপনি সফল হয়েছেন আমি মনে করি স্যার। আশা করছি আপনার সাথে স্যার পরবর্তীতেও আমাদের সেশন থাকবে এবং আপনি খুব ডেডিকেটেডলি কাজটা করে যাচ্ছেন। আমরা জানি স্যার, টু বিল্ড এ স্ট্রং নেশন ফর আওয়ার কান্ট্রি, বিলাভেড কান্ট্রি। তো আমরা স্যার আপনার প্রচেষ্টার সাথে আছি ইনশাল্লাহ, এবং ছেলেরা যারা শুনলো স্যার, আশা করছি তাদের থেকে আমরা ফিডব্যাক পাবো এবং আপনাকে আমরা ফিডব্যাক জানাবো অবশ্যই, যাতে করে আমরা আরো কিভাবে ফ্রুটফুল করা যায়, ইউজফুল করা যায়, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো স্যার। আপনাকে অশেষ ধন্যবাদ বিশ্বেশ্বর মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সমস্ত সদস্যর পক্ষ থেকে, এবং আপনার সাথে আবারও আমাদের দেখা হবে স্যার। ধন্যবাদ। Thank you so much. It's my great pleasure. Thank you very much. Thank you. Good night. Allah Hafiz. ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়।